হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ফুড এসআই 2024 শিফট 3 অর্থাৎ সেশন 3 অঙ্ক কোশ্চেন শুরু করছি। তো প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এ এবং বি একটি জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এ যাত্রা শুরু করে 2 ঘন্টা পরে, অর্থাৎ বি 2 ঘন্টা লেটে যাত্রা শুরু করে। যদি এ এর গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা এবং বি এর গতি হচ্ছে 50 হয়, তবে কত দূরত্ব পরে বি একে ছাড়িয়ে যাবে বা বি একে ওভারটেক করবে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে কন্ডিশনটা, সেটা হচ্ছে এ যেদিকে যায় বিও সেদিকে যায়, কিন্তু বলেছে বি হচ্ছে 2 ঘন্টা আগে যাত্রা শুরু করে। তাহলে বি যদি 2 ঘন্টা আগে যাত্রা শুরু করে, তাহলে তার গতি যদি 40 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে 2 ঘন্টাতে এ কত দূর চলে যাবে আগে? তাহলে 2 ঘন্টাতে এ আমাদের 80 কিলোমিটার এক্সট্রা কভার করে নিয়েছে, যেইটা হচ্ছে আমাদের এ এবং বি এর মধ্যে এখন দূরত্ব হিসেবে আমরা ধরবো। কেননা বি হচ্ছে স্থির ছিল এবং এও স্থির ছিল। যখন এ 2 ঘন্টা চলে গেছে, তার মানে এখন 80 কিলোমিটার যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এ এবং বি এর মধ্যে দূরত্ব। এবার এখানে বলেছে যে উভয়ের গতি হচ্ছে একই দিকে যখন গতি হয় তাদের রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড হবে উভয়ের গতির মাইনাস, তাহলে 50 থেকে যদি 40 বাদ দিই তাহলে আমরা পাবো 10 কিলোমিটার পার আওয়ার পাবো। এদের হচ্ছে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতি। তাহলে এখানে আমরা দেখব যে তারা 80 কিলোমিটার যাত্রা অতিক্রম করতে তাদের কত ঘন্টা লাগছে, অর্থাৎ বি এর কাছে যেতে, অর্থাৎ বি যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে এ যেখানে আছে সেখানে পৌঁছাতে কত সময় লেগেছে সেটা আমরা বার করবো। তাহলে টাইম ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, টোটাল ডিস্ট্যান্স হচ্ছে আমাদের 80 কিলোমিটার আর তাদের আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 8 ঘন্টা, অর্থাৎ বি একে ক্রস করবে কত ঘন্টা পরে? 8 ঘন্টা পরে। তাহলে 8 ঘন্টা পরে যদি ক্রস করে, তাহলে বি এর গতি যদি 50 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে টোটাল যে ডিস্ট্যান্স সেটা বি কত কভার করেছে? তাহলে বি এর যে টোটাল ডিস্ট্যান্স সেটাই হচ্ছে আমাদের টোটাল যাত্রা, কেননা বি হচ্ছে একদম স্টার্টিং থেকে যাত্রা শুরু করেছে, তারপর আমাদের একে ধরেছে। তাহলে এখানে বি হচ্ছে এক ঘন্টা যায় 50 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় কত যাবে? 8 ঘন্টা যাবে 50, 50টা 40 হয়, তাহলে এখানে 400 কিলোমিটার। এই 400 কিলোমিটার হয়ে যাবে আমাদের টোটাল যে যাত্রা সেটা, অর্থাৎ যেখানে গেলে বি একে ছাড়িয়ে যাবে সেটা হচ্ছে 400 কিলোমিটার, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2, ইফ 2/5 অফ মাই পকেট মানি ইজ 60 রুপিস, দেন দ্য টোটাল পকেট মানি আই রিসিভড ওয়াজ। বলেছে আমার হাত খরচের 2/5 যদি 60 টাকা হয়, তাহলে আমরা হাত খরচের টোটাল টাকা কত পেয়েছিলাম সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা জানি যে টোটাল টাকা হয় আমাদের 1 অংশ, তাহলে 2/5 যদি 60 টাকা হয়, তাহলে এখান থেকে 1 অংশ আমরা লিখতে পারি কি 60 গুণিত 5টা উপরে নিচে ছিল 5টা উপরে যাবে, আর 2টা উপরে ছিল 2টা হবে নিচে যাবে। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে 60কে 2 দিয়ে কাটলে হয় 30। তাহলে আমাদের টোটাল যে 1 অংশ যে টাকা, অর্থাৎ টোটাল টাকাটা কত হবে? 15 গুণিত 30, 5 গুণিত 30 মানে হচ্ছে এটা হচ্ছে 150 টাকা। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ডটি 15 মিটার ছায়া তৈরি করে। যদি পতাকা দণ্ডটি 20 মিটার লম্বা হয়, তাহলে এখন ছায়ার দৈর্ঘ্য কত হবে? তো এইটা আমরা ত্রিভুজের সাহায্য নিয়ে যদি করি, তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে 12 মিটার একটা পতাকা, যেটা হচ্ছে 15 মিটার ছায়া তৈরি করে। তাহলে এখান থেকে আমরা যে কোণটা সেটা, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ যদি আমরা বার করি, তাহলে এখানে আমরা পাই tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে হচ্ছে 12/15 লিখতে পারি। তারপর সেকেন্ড কেসে আমাদেরকে দেওয়া আছে যদি আমাদের পতাকার যে উচ্চতা সেটা যদি 20 মিটার হয়ে যায়, তাহলে আমাদের ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে আমরা এক্সট্রা মানটা বার করতে হবে। তাহলে এখানে থিটা অর্থাৎ সূর্যের উন্নতি কোণটা আমাদের সেম হবে। তাহলে এখান থেকে আমরা tan থিটা সমান লিখতে পারি, tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 20/x। আর এখান থেকে আমরা tan থিটা মানে পেয়েছি 12/15, তাহলে এখানে বসিয়ে দেবো 12/15 ইজ ইকুয়াল টু 20/x। তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? x ইজ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 15 মাল্টিপ্লাইড বাই 20 ডিভাইডেড বাই 12। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 দিয়ে কাটলে নিচে 12কে কাটলে হয় 3, আর 4 দিয়ে 20কে কাটলে হয় 5, তারপরে 3 দিয়ে 15 কাটলে হয় 5। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো? এক্স ইজ ইকুয়াল টু 5 গুণিত 5 মানে হচ্ছে 25 মিটার। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের ছায়ার দৈর্ঘ্য, যেটা হচ্ছে অপশন নাম্বার এতে দেওয়া আছে। কোশ্চেন 4, একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। বালকদের গড় অনুপস্থিতির হার হলো 6.14% এবং বালিকাদের অনুপস্থিতি হলো হার হলো 8.13%। তাহলে পুরো স্কুলের গড় অনুপস্থিতির হার কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমাদের বয় এবং গার্লসের যে সংখ্যা দেওয়া আছে তাদের যদি আমরা রেশিওটা বার করি, তাহলে কী হবে দেখো, রেশিওটা হবে 320 অনুপাত 180। তাহলে এটা যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে 0 0 কাটে, তারপর 2 দিয়ে যদি কাটি, তাহলে এখানে আমরা পাই 32 2 হচ্ছে 16 2 হচ্ছে 32, তাহলে এখানে হবে 16, আর 9 2 হচ্ছে 8। তাহলে আমাদের বয় এবং গার্লসের যে রেশিও সেটা আমরা কত পেলাম? 16:9 পেলাম। এবার আমাদেরকে বলেছে যে বালকের যে উপস্থিতির হার সেটা হচ্ছে 6.14, তার মানে এটা হবে 25/4%। আর বালিকাদের যে উপস্থিতির হার সেটা হচ্ছে 8.13, তার মানে এটা হয়ে যাবে 25/3%। এবার আমাদেরকে অ্যাভারেজ যে উপস্থিতির হার সেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে পুরো স্কুলের অ্যাভারেজ কত হবে? পুরো স্কুলের অ্যাভারেজ হয়ে যাবে আমাদের
বালকদের যে গড় অনুপস্থিতির হার সেটা হচ্ছে 25/4 আর বালকের সংখ্যার অনুপাত হচ্ছে 16। তাহলে এটা আমরা টোটাল বালকদের হচ্ছে উপস্থিতির হার পেলাম। তাহলে এখানে একই রকমভাবে টোটাল বালিকাদের যদি উপস্থিতির হার বার করতে চাই তাহলে গড় হচ্ছে 25/3 এবং অনুপাত হচ্ছে সংখ্যার অনুপাত হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল বালিকাদের উপস্থিতির হার। আর এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, যেহেতু আমরা উপরে অনুপাত দিয়ে গুণ করেছি তাহলে এখানে অনুপাত যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল হবে 16:9 যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো 25। তাহলে এটা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা যে টোটাল যে অ্যাভারেজ যে গড় পুরো স্কুলের বালক এবং বালিকা মিলে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে 4 দিয়ে 16 কাটলে পাবো 4 এবং 3 দিয়ে 9কে কাটলে পাবো 3। তাহলে আমাদের টোটাল যে অ্যাভারেজ সেটা আমরা পাবো 4 25 100 প্লাস 3 25 হচ্ছে 75 ডিভাইডেড বাই 25। তার মানে এটা পাবো 175/25। তার মানে এটা হয়ে যাবে 7%। এই 7%টা হচ্ছে আমাদের টোটাল স্কুলের অনুপস্থিতির হার, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 5 বলেছে বার্ষিক 5% হারে 4,800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এখানে আমাদেরকে দেখো সুদের হারটা দেওয়া আছে 5%, যেখানে আমরা 5% মানে লিখতে পারি 5/100, মানে আমরা লিখতে পারি 1/20, অর্থাৎ 5% মানে আমরা ভগ্নাংশ লিখতে পারি 1/20। এবার এখানে বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ খেটেছে। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে আমাদের 20 টাকা যদি প্রিন্সিপাল থাকে তাহলে সেটা 1 ইউনিট বেড়ে আমাদের 21 টাকা সুদ পাবো। তাহলে 1 বছরে যদি 20 টাকা থেকে 21 টাকা হয় তাহলে তারপরের বছরে 20 টাকা থেকে 21 টাকা হবে। তার মানে আমাদের আসল যেটা থাকবে সেটা হচ্ছে 20 স্কোয়ার মানে হচ্ছে 400 আর 21 স্কোয়ার মানে হচ্ছে 441। তার মানে আমাদের 400 যেটা পেলাম সেটা হচ্ছে আসল এবং 441 যেটা পেলাম সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সমূল, অর্থাৎ সুদ এবং আসল মিলে। কিন্তু সুদ এবং আসল তো আমাদেরকে বার করতে দেয় না, আমাদেরকে বলেছে সুদ কত হবে। তাহলে এখানে আমাদের অনুপাতের যেটা বার করলাম সেটাতে সুদ কত হলো 41 ইউনিট। 441 থেকে যদি 400 মাইনাস করি তাহলে আমাদের 41 ইউনিট সুদ হচ্ছে। কিন্তু আমাদের এখানে 41 ইউনিটের ভ্যালু বার করতে বলেছে কীভাবে, দেখো আমাদেরকে দেওয়া আছে এখানে আসল দেওয়া আছে 4,800 টাকা আর আমাদের এখানে আসল পেয়েছি 400 টাকা। তাহলে 4,800কে যদি আমরা 400 ইউনিটের এখন ভ্যালু, অর্থাৎ আমাদের আসল যেটা অনুপাতে সেটা ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 4,800 টাকা। তাহলে এখানে 1 ইউনিট মানে কত হবে, 1 ইউনিট মানে হবে 4×48, তাহলে 1 ইউনিট মানে হবে আমাদের 12 টাকা। একই রকমভাবে এখানে সুদ মানে হচ্ছে আমাদের ইউনিটে পেয়েছি 41 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 12 টাকা হয় তাহলে 41 ইউনিটের ভ্যালু কত হবে 41 × 12, তাহলে এইটা পেয়ে যাবো আমরা। লাস্টে আসবে 2 আসবে, তাহলে মানে এটা গুণ যদি করি তাহলে এটা হবে 492 টাকা। এইটা হয়ে যাবে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে 492। কোশ্চেন নাম্বার 6, ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর ওষুধ খেতে। যদি সে প্রথম ওষুধ সকাল 11টায় খায় তাহলে সে 8তম অর্থাৎ 8 ওষুধ কখন খাবে, অর্থাৎ কটার সময় খাবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে একটা কনসেপ্ট বোঝার আছে যে এটা হচ্ছে আমরা যদি 3টে ওষুধ নিই তাহলে প্রথম ওষুধ এবং সেকেন্ড ওষুধ এবং থার্ড ওষুধ, এই তার 3টে যদি ওষুধের গ্যাপ নিই অর্থাৎ ডোজ নিই তাহলে ডোজের মধ্যে 3টে ডোজের মধ্যে গ্যাপ কটা হচ্ছে আমাদের 2টো গ্যাপ হচ্ছে। একই রকমভাবে আমাদের এখানে বলা আছে যে 8টা ওষুধ নিতে হবে, অর্থাৎ 8 বার ওষুধ নিতে হবে। তাহলে একই রকমভাবে 8 বার ওষুধ নিলে আমাদের গ্যাপ কত হবে, টোটাল 7 বার গ্যাপ হবে। তাহলে একবার গ্যাপে আমাদের এখানে বলেছে 9 ঘন্টা, তাহলে 7 বার গ্যাপ মানে আমাদের টোটাল কত ঘন্টা হবে, 7 9 63 ঘন্টা হবে। তাহলে এই 63 ঘন্টা আমাদের টাইমে কখন যাচ্ছে সেটা আমরা দেখব। তো আমরা যদি 63 ঘন্টাকে যদি আমরা করি তাহলে এখানে আমাদের 24 ঘন্টা মানে হচ্ছে একদিন, আর 24 ঘন্টা মানে আমাদের যে টাইম থেকে শুরু হবে সেই টাইমে আবার ফিরে আসবে। তাহলে 3 যদি আমরা করি 3 × 24 অর্থাৎ 72 আওয়ার্স। 72 আওয়ার্স মানে হচ্ছে আমাদের 3 দিন। তাহলে 72 আওয়ার্সে আমাদের গিয়ে আবার 11টার সময় ওষুধটা নিতে হবে। কিন্তু এখানে 72 আওয়ার্স হয়নি, আমাদের এখানে ক্যালকুলেশনে এসেছে 63 ঘন্টা। তাহলে 63 ঘন্টা থেকে যদি আমরা 9 ঘন্টা বাদ দিই তাহলে 72 ঘন্টা থেকে যদি 9 ঘন্টা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো কত, 63 ঘন্টা। তাহলে এখানে 72 ঘন্টা শুরু করেছিল, যেই টাইমে শুরু করেছিল 11টায়, সেই 72 ঘন্টা পরে আমাদের 11টা টাইম হবে। এই 11টা থেকে আমরা কত ঘন্টা বাদ দেবো, 11টা AM থেকে 9 ঘন্টা বাদ দেবো। তাহলে 11টা AM থেকে যদি আমরা 9 ঘন্টা বাদ দিই তাহলে আমরা 63 ঘন্টার টাইমটা পাবো। এই 63 ঘন্টার টাইমটা কত হবে, সেটা হচ্ছে 11টা AM থেকে 9 ঘন্টা বাদ দেবো। তাহলে 11টা AM থেকে 9 ঘন্টা বাদ দিলে সেইটা হয়ে যাবে আমাদের 2 AM। তাহলে এখানে আমাদের অপশন হয়ে যাবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, যেটা হচ্ছে 2 AM পরে তার 8তম ওষুধটা নেওয়ার টাইম হবে। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 7, একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, তবে 30 দিনের কাজের জন্য কত টাকা পাবে। তো এটা আমরা করব M1D1/W1 = M2D2/W2 এই অনুযায়ী, যেখানে হচ্ছে আমাদের M মানে হচ্ছে
জনের সংখ্যা, যেখানে এখানে একজন, তাহলে M1 আর M2 এখানে বসানোর কোনো দরকার নাই। D1 মানে হচ্ছে আমাদের 18 দিন প্রথম ক্ষেত্রে এবং সেকেন্ড ক্ষেত্রে হচ্ছে 30 দিন। তারপরে W1 মানে হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের যে মজুরি 1530 সেটা দেওয়া আছে, আর এখানে W2 যেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে ফর্মুলা অনুযায়ী যদি বসাই তাহলে আমরা কী পাবো দেখো, আমাদের এখানে 18 একজন লোকের কথাই বলা হয়েছে দুই ক্ষেত্রে, তার জন্য আমরা লোকের কথাটা এখানে M1 আর M2 কে সমান ধরে কেটে দেবো। তাহলে এখানে আমাদের 18 দিনের টোটাল মজুরি হচ্ছে 1530 টাকা বা এত টাকা পান। তাহলে এখানে 30 দিন কত টাকা পাবেন সেইটা আমাদের এক্সট্রা বার করতে হবে। এখানে W2 এর জায়গায় যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি 30 দিন কাজ করলে কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু কত হবে, কোনো গুণ করলে 1530 মাল্টিপ্লাইড বাই 30 ডিভাইডেড বাই 18। তাহলে 18কে যদি 6 দিয়ে কাটি তাহলে পাই 3 এবং 30কে 6 দিয়ে কাটলে হয় 30কে 6 দিয়ে কাটলে হয় 5। তারপরে এই 3 দিয়ে যদি 1530কে কাটি তাহলে হয় 3 5 15 আর হচ্ছে 310। তাহলে 310কে যদি আমরা এটা 3 দিয়ে কাটলে 3 5 15 অর্থাৎ 510। তাহলে 510কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে এইদিকে হয় 0, 5কে 5 আর 5 5 হয় 25। তাহলে 2550 টাকা হয়ে যাবে আমাদের 3 দিনের জন্য টোটাল টাকা বা মজুরি। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, 2550 টাকা। কোশ্চেন নাম্বার 8, এটা দিয়েছে পাইপ অ্যান্ড সিস্টেম থেকে, যেখানে বলেছে একটি চৌবাচ্চাকে এ এবং দুটি নল যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করে, নল সি যেটাকে খালি করে 12 ঘন্টায়। তাহলে নল তিনটি যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। তো এখানে আমাকে দেওয়া আছে এ পূর্ণ করে 4 ঘন্টায়, বি চৌবাচ্চাটিকে পূর্ণ করে 6 ঘন্টায় এবং সি খালি করে হচ্ছে 12 ঘন্টায়। তাহলে টোটাল যে ক্যাপাসিটি সেটা আমরা কত পাবো, 4 6 এবং 12 যদি লসাগু করি তাহলে এটা পাবো না 12। তাহলে এ এর এফিসিয়েন্সি আমরা কত পাবো, এর এফিসিয়েন্সি পাবো 3, বি এর এফিসিয়েন্সি পাবো হচ্ছে 2 এবং সি এর এফিসিয়েন্সি পাবো 1। এবার এখানে দেখো যে এ এবং বি হচ্ছে নলটিকে পূর্ণ করে, কিন্তু এখানে বলেছে সি হচ্ছে নলটিকে খালি করে। তাহলে যেহেতু নলটিকে খালি করে তাহলে সি এর যে এফিসিয়েন্সি সেটাকে আমরা ধরবো -1। এইটা হচ্ছে আমাদের এখানে নজর করা অর্থাৎ ধ্যান দেওয়ার জিনিস। তারপর বলেছে নল তিনটিকে একসাথে খোলা হয়েছে, তাহলে কতক্ষণে খালি হবে। তাহলে এখানে টাইম ইজ ইকুয়াল টু কী হবে, টাইম ইজ ইকুয়াল টু টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের 12 ইউনিট ডিভাইডেড বাই তাদের এফিসিয়েন্সির যোগফল। তাহলে এফিসিয়েন্সির যোগফল মানে হচ্ছে এর হচ্ছে 3, বি এর হচ্ছে 2 আর সি এর এফিসিয়েন্সি যেহেতু খালি করে তার জন্য সি এর এফিসিয়েন্সিকে ধরবো আমরা -1। তাহলে এখানে দেখো 12 হচ্ছে উপরে আর নিচে হচ্ছে 3 আর 2 হচ্ছে 5, -1 মানে হচ্ছে 4। তাহলে এইটা আমাদের পেয়ে যাবো 4 দিয়ে কাটাকাটি করলে 3 ঘন্টা, অর্থাৎ নল তিনটি যদি একসাথে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি 3 ঘন্টায় পূর্ণ হবে, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 9, একটি ছেলে 7500 টাকা দামের একটি ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হয়েছে, মালিকের তবুও 20% লাভ থাকছে, তাহলে মালিকটি মেশিনটি কত টাকাতে বা কত দামে কিনেছিল। তো এখানে আমাদের দেওয়া আছে এমপি বা মার্ক প্রাইস দেওয়া আছে যেটা আমাদের ধার্য মূল্য হয়, আর এখানে আমাদেরকে সিপি বা আমাদেরকে ক্রয় মূল্য কত হয়েছিল সেটা বার করতে বলেছে। তো এমপি এবং সিপির রেশিও বা অনুপাতটা হয় যখন আমাদের লাভ এবং ছাড় দেওয়া থাকে, তাহলে এমপির রেশিওটা হয় আমাদের যে টোটাল লাভটা হয় সেটা, তাহলে এখানে 20% লাভ হয়েছে। 20% লাভ মানে হচ্ছে আমরা সেটাকে লিখতে পারি 120, যেহেতু 100 টাকা যদি আমরা ক্রয় মূল্য ধরি তাহলে সেটাকে আমরা 20% লাভ মানে 120 লিখতে পারি। আর সিপি মানে আমরা লিখতে পারি ছাড়ের যে অনুপাতটা সেটা ওখানে আমরা সিপি হিসেবে লিখতে পারি অনুপাতে। তাহলে এখানে 100% যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 80। তাহলে এটা যদি আমরা 40 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হবে 3:2। তাহলে এটা হয়ে যাবে 3:2 আমাদের এমপি এবং সিপির যে রেশিও সেটা। তাহলে এখানে আমাদেরকে এমপি বা ধার্য মূল্য দেওয়া আছে 7500 টাকা অর্থাৎ 7500 টাকা। তাহলে 7500 টাকা দেওয়া আছে 3 ইউনিটের মান। তাহলে 2 ইউনিটের মান কত হবে, 3 ইউনিটকে যদি আমরা 3কে যদি 25 দিয়ে মাল্টিপ্লাই করি, 2500 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা 7500 পাই। একই রকমভাবে 2 ইউনিটের মান কত হবে, 2 গুণিত 2500, তাহলে 2500কে 2 দিয়ে গুণ করলে 5000 টাকা যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমরা সেই ওয়াশিং মেশিনটির ক্রয় মূল্য যেটা হচ্ছে সেই মালিকটি ওই টাকাতে কিনেছিল। তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10, একটি কম্পিউটার 36,000 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের উপর 20% লাভ করে, যদি 25% লাভ করতে চায় তাহলে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে। তো এখানে আমাদের দেওয়া আছে 3600 টাকা বিক্রি করে এবং 20% লাভ হয়। তাহলে 20% লাভ মানে আমরা জানি যে 120% হয়। এই 120% যে ভ্যালু সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে কত, 120% ভ্যালু অর্থাৎ 20% লাভ, সেটা আমাদেরকে দেওয়া আছে 36,000 টাকা। আর বলেছে 25% লাভ যদি হয় তাহলে 25% লাভ মানে আমাদেরকে 125-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 120%-এর ভ্যালু যদি 3600 টাকা হয় তাহলে 125-এর ভ্যালু কত হবে, 36,000 মাল্টিপ্লাইড বাই 125 ডিভাইডেড বাই 120। তাহলে এইটা দিয়ে 0 0 যদি কাটি আর 12 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো 3 12 হয় 36, তাহলে এইটা হবে 300। তাহলে 300-কে 300 দিয়ে যদি 125-কে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয় 300 আর হচ্ছে 75, তাহলে এইটা হয়ে যাবে 37,500 টাকা, যেটা অপশন নাম্বার এতে দেওয়া আছে। তাহলে এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11, 4 অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যা কোনটি। তো এখানে আমাদেরকে 4টা অপশান দিয়েছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে 4 অঙ্কের যে বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টে 9 সেটাকে আমরা প্রথমে দেখব যে এটা বৃহত্তম
পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি না, সেটা হলে কত বাকি বা কত অ্যাড করতে হবে এর সাথে, বা এর সাথে কত মাইনাস করতে হবে, সেই প্রসেস আমরা প্রথমে দেখব। তারপরে যেটা অ্যাড বা মাইনাস করতে হবে সেটা আমরা করব। তো এইটাকে যদি আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে প্রথমে পেয়ার করে ভাগ করতে হয়। তাহলে প্রথমে দেখো যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে উপরে 9 নিচে 9, তাহলে 9 9 হয় 81। তাহলে 99 থেকে যদি 81 মাইনাস করি তাহলে এখানে হবে 8 এবং 1। তারপর আমরা দুটো 9 যদি নামাই, তারপর এখানে প্রসেস অনুযায়ী কী হয় যে এইখানে হয় আমাদের 9 ডবল, অর্থাৎ এখানে হবে 18। তাহলে 18 পাশে এমন একটা সংখ্যা বসাবো যেটা মাল্টিপ্লাই করলে আমাদের 18 99-এর কাছাকাছি যাবে। তো এইটাকে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 189কে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হয় 1701। তাহলে এখানে আমরা 1701 বসাবো। এবার মাইনাস করলে কত হবে, মাইনাস করলে এখানে হবে 8, এখানে হবে 9 এবং এখানে হবে 1। তাহলে 198 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এক্সট্রা, অর্থাৎ বেশি থেকে গেল। তাহলে 9999-এর মধ্যে আমাদের 198 যদি না থাকতো তাহলে আমাদের সংখ্যাটা নিশ্চয়ই পূর্ণবর্গ হতো। তাহলে এক্সট্রা যে সংখ্যাটা পেলাম অর্থাৎ 198, সেই 198কে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে যদি আমরা 9999 থেকে 198 মাইনাস করি, 198 মাইনাস করি, তাহলে এখানে কত পাবো, 1 পাবো। এখানে হবে 0, এখানে হবে 8 আর এখানে হবে 9। তাহলে 9801 যেই সংখ্যাটা সেটা আমাদের সর্ববৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। 24-এর সমস্ত গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টরগুলির যোগফল কত হবে। তো এখানে আমরা 24কে যদি প্রাইম নাম্বারের ফ্যাক্টর হিসেবে লেখার চেষ্টা করি তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 24 ইজ ইকুয়াল টু 24 লিখতে পারি। তারপরে 2 মাল্টিপ্লাইড বাই 12 ইজ ইকুয়াল টু 24। তারপরে 3 মাল্টিপ্লাইড বাই 8 ইজ ইকুয়াল টু 24। 4 মাল্টিপ্লাইড বাই 6 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 24। তাহলে এইগুলো গেল আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনে 24-এর যে ফ্যাক্টর সেগুলো। তাহলে তাদের যোগফল কত হবে, তাহলে 24-এর টোটাল ফ্যাক্টর কত হলো, টোটাল ফ্যাক্টর হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 12 প্লাস 24। তো এই সবগুলো যদি আমরা প্লাস করি, আমাদেরকে যোগফল নির্ণয় করতে বলেছে, তাহলে সবগুলো প্লাস করলে আমাদের আসে 60। তাহলে 24-এর সমস্ত গুণনীয়ক অর্থাৎ ফ্যাক্টরগুলোর যোগফল হয়ে যাবে 60, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের কাছে সঠিক উত্তর। কোশ্চেন 13, একটি গাড়ির গতিবেগ হলো 70 কিলোমিটার পার ঘন্টা, 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব যাবে। তো এখানে আমাদের গাড়িটি গতি দেওয়া আছে 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা এটাকে উল্টো করে লিখতে পারি 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে গাড়ি কত কিলোমিটার যায়, 70 কিলোমিটার যায়। তাহলে এইটাই বলেছে 24 মিনিটে কতটুকু যাবে। তাহলে 60 মিনিটে যদি 70 কিলোমিটার যায় তাহলে 1 মিনিটে কত যাবে, 1 মিনিটে যাবে 70 ডিভাইডেড বাই 60। এইটাই তাহলে এখানে বার করে নেব 24 মিনিটে কত যাবে, 24 মিনিটে যাবে 70 ডিভাইডেড বাই 60 মাল্টিপ্লাইড বাই 24। তাহলে এটা যদি কাটাকাটি করে দিলে 0 0 কাটে, আর 6 দিয়ে 24 কাটলে পাই আমরা 4। তাহলে যদি মাল্টিপ্লাই করি 4 7 হয় 28। তাহলে গাড়িটি 24 মিনিটে টোটাল 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 14, যদি একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায় এবং এটির প্রতি বছর হচ্ছে 20% করে মূল্য হ্রাস পায়, তবে 3 বছর পরে এর মূল্য কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে বলেছে 20% করে মূল্য হ্রাস পায়। 20% মানে আমরা জানি 20/100, তার মানে সেটাকে আমরা লিখতে পারি 1/5। তাহলে 1 বছরে যদি আমাদের 5-এর 1 অংশ হ্রাস পায় তাহলে আমাদের পরের বছরের দাম কত হবে, পরের বছর 5 থেকে 1 অংশ কমে গিয়ে 4/5 হবে। এটা হচ্ছে আমাদের 1 বছরের হ্রাস। এরকমভাবে আমাদের ক বছর হ্রাস হয়েছে, 3 বছর হ্রাস হয়েছে। তাহলে 3 বছরের পরে গাড়িটির যে মূল্য সেটা হবে কত হবে, 2,50,000 মাল্টিপ্লাইড বাই 4/5 একবার যদি করি তাহলে এটা আমরা প্রথম বছরের পরে টোটাল প্রাইস কত হ্রাস হয়েছে সেটা পেলাম। তাহলে এরকমভাবে 3 বছর আমাদের হ্রাস করতে বলেছে। তাহলে 3 বছর হ্রাস করার জন্য আমাদের 4/5কে 3বার লিখবো। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 5 এবং 5 যদি মাল্টিপ্লাই করি তাহলে 25 হয়। 25 দিয়ে এই সংখ্যাটাকে কাটলে হয় 25 একে 25 আর হচ্ছে 4টে 0। তারপরে 5 দিয়ে যদি এইটা কাটি তাহলে এইটা আমরা কত পাবো, 5 দিয়ে 10,000 কাটলে পাবো আমরা 2,000। তাহলে একই রকমভাবে যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 3 4 হয়, গুণ করলে হয় 64 আর এটা হয় 2,000। তাহলে 64কে যদি 2,000 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা হয় 1,28,000। তাহলে এটা অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ফিলিপ ও কেলভিন মিলে 60টি কাগজের ফুল তৈরি করে। যদি ফিলিপ 3টি কাগজের ফুল তৈরি করে, যখন কেভিন 2টো ফুল তৈরি করে, তবে ফিলিপ মোট কতগুলি ফুল তৈরি করেছিল। তো এখানে আমাদেরকে দেওয়া আছে ফিলিপ এবং কেলভিন তাদের ফুলের তৈরি করার হচ্ছে অনুপাত হচ্ছে, ফিলিপ যখন 3টে তৈরি করে, কেভিন তখন হচ্ছে 2টো তৈরি করে। তাহলে এইটা হচ্ছে তাদের ফুল তৈরি করার হচ্ছে অনুপাত, কে কত অনুপাতে তৈরি করে। আর বলেছে দুজনে মিলে টোটাল 60টা কাগজের ফুল তৈরি করে। কিন্তু আমাদের এখানে অনুপাতে দেওয়া আছে দুজনে মিলে টোটাল 5 ইউনিট বা 5টা অনুপাতে তৈরি করে ফুল, সেই 5 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 60। তাহলে এখানে বলেছে ফিলিপ মোট কটা কাগজের ফুল তৈরি করে। তাহলে ফিলিপ হচ্ছে এখানে 3 ইউনিট তৈরি করে। তাহলে 5 ইউনিটের ভ্যালু যদি 60 হয় তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, 3 ইউনিটের ভ্যালু হবে 60 ডিভাইডেড বাই 5 গুণিত হচ্ছে 3। তাহলে এইটা হবে 12 হবে আর 3 12 হবে 36। তাহলে ফিলিপ মোট
36টি ফুল অর্থাৎ কাগজের ফুল তৈরি করেছিল, যেটা অপশন নাম্বার এতে দেওয়া। কোশ্চেন নাম্বার 16, একটি সেলে সব জিনিসের উপরে দামের উপরে 25% করে ছাড় দেওয়া হয়েছিল। তারপর বলেছে একজন খরিদ্দার 6,750 টাকা একটি সাউন্ড সিস্টেম কেনেন, তবে সেটির স্বাভাবিক দাম কত ছিল? অর্থাৎ ছাড় দিয়ে সে 25% ছাড় দিয়ে এত টাকা যদি জিনিসটি কেনে, তাহলে সেই জিনিসটার আসল দাম কত ছিল? তাহলে এখানে আমাদেরকে 25% যে ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে আমরা কত লিখতে পারি? 25/100, তার মানে এটা লিখতে পারি 1/4। এই 1/4 4 ইউনিট যদি আমাদের আসল দাম হয়, তার মধ্যে 1 ইউনিট যদি ছাড় দেওয়া হয়, তাহলে ছাড়ের পরে একটা জিনিসের দাম কত হবে? এইটা হবে আমাদের 3/4। এই যে এখানে 3/4 যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কত? 4 হচ্ছে আসল দাম এবং 3 হচ্ছে আমাদের ছাড়ের পরে দাম। তাহলে এখানে আমাদেরকে ছাড়ের পরে জিনিসটির দাম দেওয়া আছে 6,750 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 6,750 টাকা। তাহলে এখান থেকে আমাদেরকে বার করতে হবে 4 ইউনিটের ভ্যালু কত। তাহলে 3 দিয়ে যদি এটা কাটাকাটি করি তাহলে কত হবে দেখো, 3 2 হয় 6, 7 নামে, তাহলে 3 2 হয় 6, 1 মাইনাস হয় এবং 5 থাকে, তাহলে 15, তাহলে 3 5 হয় 15 আর একটা হচ্ছে 0। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2250 টাকা। তাহলে এখানে আমাদেরকে বার করতে হবে কত? জিনিসটির আসল দাম অর্থাৎ 4 ইউনিটের দাম। তাহলে 4 ইউনিটের দাম কত হবে? 4 × 2250। তাহলে 4 দিয়ে যদি 2000কে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাই 8000, আর 250কে যদি 4 বার মাল্টিপ্লাই করি তাহলে সেখানে পাই আমরা 1000। তাহলে 8000 আর 1000 যোগ করে আমরা পাই টোটাল 9000 টাকা। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে সেটির স্বাভাবিক দাম ছিল 9000 টাকা, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 17, একটি একাধিক পছন্দের পরীক্ষায় অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়। যদি 26টি প্রশ্নের উত্তর করার পর রঘুর নম্বর হয় 0, তাহলে কতগুলি প্রশ্নের সে সঠিক উত্তর দিয়েছিল? তো এখানে আমরা যদি ধরি যে সে প্রত্যেকটি সঠিক উত্তর দিয়েছিল এ সংখ্যক, তাহলে 26টির মধ্যে এ সংখ্যক উত্তর যদি সঠিক দেয় তাহলে 26 মাইনাস এ হচ্ছে তার ভুল প্রশ্ন হয়েছিল। তারপর তাহলে এটা আমরা সমীকরণটা গঠন করব কী করে? দেখো, সে যদি টোটাল সঠিক অ্যান্সার দেয় এ পরিমাণ কোশ্চেনের, তাহলে একটাতে যদি 8 নম্বর পায় তাহলে এ পরিমাণ প্রশ্নতে কত পাবে? 8 পাবে। প্লাস সে ভুল করেছিল কত? তাহলে ভুল করেছিল 26 মাইনাস এ, যেহেতু টোটাল কোশ্চেন হচ্ছে 26টা, আর একটা ভুলের জন্য নাম্বার কাটা যায় কত? 5 মার্ক। তাহলে সেই 5টাকে যদি আমরা -5 লিখি, যেহেতু নাম্বারটা কাটা যায়, তাহলে ইজিক্যাল টু এটা কত হয়েছিল? টোটাল নাম্বার হয়েছিল 0। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা এদিকে আছে, আর এদিকে -5 আর মাইনাস এ যদি মাল্টিপ্লাই করি তাহলে প্লাসে হয়, আর এখানে 8a আর এদিকে 5a, তাহলে এইটা আমরা কত পাবো? 13a ইজিক্যাল টু 26 আর 5 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এইদিকে হয় -130, আর সমান চিহ্ন ওদিকে গেলে হবে +130। তাহলে এ ইজিক্যাল টু আমরা কত লিখতে পারি? 130কে 13 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 10। তাহলে এর ভ্যালুটা হচ্ছে আমাদের সঠিক উত্তরের পরিমাণ। তাহলে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, 10টি। নেক্সট কোশ্চেন, একটি লোক এবং তার ছেলে হাঁটতে বের হয়। ছেলের গড় ধাপ যদি পিতার গড় ধাপের 2/3 অংশ বা 2/3 হয়, যদি পিতা 120টি ধাপ নেয় তবে ছেলেটি কতগুলি ধাপ নেবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখান থেকে যে অনুপাতটা অর্থাৎ শর্তটা আমাদেরকে দেওয়া আছে, সেখানে বলেছে ছেলের গড় ধাপ, সেটাকে যদি আমরা এস ধরি ইজিক্যাল টু দেওয়া আছে পিতার গড় ধাপের 2/3 অংশ। তাহলে ফাদারের গড় ধাপ বা এফ যদি ধরি তাহলে সেটা 2/3 মানে হচ্ছে 2/3। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা যদি এফটাকে যদি এইদিকে নিয়ে এসে আমরা সমান এবং যে ফাদারের যে অনুপাতটা যদি বার করার চেষ্টা করি, তাহলে এস বাই এফ করলে আমরা পাবো 2/3। এই 2/3-এর মধ্যে আমাদেরকে বলা আছে পিতা হচ্ছে 120টি ধাপ নেয়। তাহলে এখানে আমাদের পিতার কোনটা? পিতার হচ্ছে 3 ইউনিটটা। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 120। তাহলে এখান থেকে 1 ইউনিটের মান কত হবে? এইটাকে 3কে যদি আমরা 40 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা 120 পাই। একই রকমভাবে যখন আমাদেরকে ছেলের কতগুলো ধাপ নেবে সেটা বার করতে বলবো, তখন আমরা 2কেও 40 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে 40 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 80। তাহলে এখানে পিতা যখন 120টি ধাপ নিয়েছিল তখন তার ছেলে 80টি ধাপ নিয়েছিল। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19, 5, 11, 19, 29 এই যে নাম্বার সিরিজটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পরবর্তী অর্থাৎ নেক্সট টার্ম কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে প্রথমে আমরা যদি দেখি তো প্রত্যেকটা নাম্বারের সাথে ডিফারেন্সটা যদি দেখার চেষ্টা করি, যেহেতু নাম্বারগুলো খুব কাছাকাছি আছে, তাহলে 5 থেকে 6 এই ডিফারেন্স হচ্ছে 5 থেকে 11 এর ডিফারেন্স হচ্ছে 6, 11 থেকে 19-এর ডিফারেন্স হচ্ছে 8, 19 থেকে 29-এর ডিফারেন্স হচ্ছে কত? 10। তো এই নাম্বারগুলো যদি আমরা লক্ষ্য করি ভালো করে তাহলে দেখবো যে প্রত্যেকটা নাম্বার তার কনজিকিউটিভ যে ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা আছে তার পরের সাথে সাবস্টিটিউট হয়েছে, বা অর্থাৎ প্রত্যেকটা ইভেন নাম্বার অনুযায়ী আমাদেরকে চলছে। তাহলে 6, 8, 10 এবং 10-এর পরে আমাদের ইভেন নাম্বার কত হয়? 11 তো অড নাম্বার হয়ে যায়, তাহলে ইভেন নাম্বার হয়ে যাবে আমাদের 12। তাহলে 29-এর সাথে যদি আমরা 12 অ্যাড করি তাহলে এটা কত হবে? এটা পাবো 41। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন 20 বলেছে রাকেশ তার মোটরসাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 5400 টাকা বেশি নিতেন তাহলে 10% লাভ করতে পারতেন। তবে কত টাকায় মোটরসাইকেলটি ক্রয় করেছিলেন বা মোটরসাইকেলটি কিনেছিলেন? তো এখানে আমাদেরকে একবার লাভ এবং একবার ক্ষতি বলেছে। তো আমরা সেই মোটরসাইকেলটি কস্ট প্রাইস বা সিপি যদি ধরি, আমরা
কস্ট প্রাইস বা সিপি বা কত টাকা কিনেছিল সেটাকে যদি আমরা সিপি ধরি, তাহলে বলেছে এমন একটি টাকায় বিক্রি করেছে যেখানে তার 20% ক্ষতি হয়েছে। তাহলে 20% ক্ষতি আমরা ধরলাম, এইদিকে ক্ষতি হয়েছে এবং বলেছে আরও কিছু পরিমাণ টাকা যদি বেশি নিতেন তাহলে 10% লাভ হতো। এবার এখানে আমাদেরকে দেখতে হবে যে টোটাল বেশি কত পরিমাণ টাকা বলেছে, সেটা বলেছে 5,400 টাকা। এখানে হচ্ছে 10% লাভ হয়েছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে 10% লাভ হতো কত টাকা বেশি নিলে, 5,400 টাকা বেশি নিলে। এইটা লাভ হতো কখন? লাভ হতো এখন, প্রথমে বলেছে তার ক্ষতি হয়েছে 20%। যদি লাভ হয় তাহলে লাভ হলে এই 20% ক্ষতিটাও তার পূরণ হতো, তারপরেও আমাদের আবার 10% লাভ হতো। তাহলে 5,400 টাকা দিয়ে বিক্রি করে 10% লাভ করতে গেলে প্রথমে তাকে 20% ক্ষতিটা পূরণ করতে হবে, তারপরে সেই ক্ষতি পূরণ করার পরে আবার 10% লাভ করতে হবে। তার মানে আমাদের টোটাল যে পার্সেন্টেজের যে চেঞ্জ সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে আমাদের প্রথমে তার 20% আমাদের ক্ষতিটা পূরণ হচ্ছে, তারপর আবার 10% লাভ হচ্ছে। তাহলে আমাদের টোটাল যে পার্সেন্টেজের চেঞ্জ সেটা হচ্ছে টোটাল 30%। এই 30% ভ্যালু দেওয়া আছে আমাদেরকে 5,400 টাকা। এই টাকাটা সে বেশি নিলে তার এখানে টোটাল 30% চেঞ্জ হতো। তাহলে এখানে যদি 30% ভ্যালু যদি 5400 টাকা হয়, তাহলে 30 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 1 শূন্য কাটা 3 দিয়ে 54 কাটলে হয় 3 × 18 = 54, তাহলে এটা হচ্ছে 180। তাহলে 30% ভ্যালু যদি আমাদের 5400 টাকা হয়, তাহলে 1% ভ্যালু পেলাম 180 টাকা। তাহলে বলেছে সে কত টাকা কিনেছিলেন, সেটা মানে আমরা জানি মোটরসাইকেলটি আসল দাম যেটা হচ্ছে 100%। তাহলে এখানে 180কে 100% গুণ করে দিলে সেটা হয়ে যাবে আমাদের কত, 118,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 21, রোহন 1,500 টাকা সরল সুদে ধার নিয়েছিল, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল। অর্থাৎ এখানে আমাদেরকে দেওয়া আছে সুদের হার টাইম। তাহলে বলেছে 240 টাকা যদি সে সুদ দেয় তাহলে তার শোধ করার সময়কালটি কত ছিল, অর্থাৎ তার টাকাটি কত বছর খেটেছিল সেটা আমাদের বার করতে বলেছে। আমরা ফর্মুলা অনুযায়ী কী জানি, I = PTR/100। তো এখানে আমাদেরকে আর এবং টি সমান দেওয়া আছে, তাহলে এখানে আমরা R = বসিয়ে দেবো টি, যেহেতু আমাদেরকে টি এর মানটা বার করতে হবে। তো এখানে ফর্মুলা যদি বসায় তাহলে সুদ আছে 240 টাকা আই মানে হচ্ছে আমাদের 1,500 টাকা, I = টি মানে হচ্ছে টি বসালাম, আর এর জায়গাতে আমরা কী বসাবো, টি বসাবো, যেহেতু আমাদেরকে আর এবং টি সমান এবং টি এর মানটা বার করতে হবে, তার জন্য টি এর মানটা রাখলাম এবং আর এর জায়গায় টি বসালাম। ডিভাইডেড বাই কত হয়, /100। তাহলে 1500কে যদি 100 কাটি তাহলে 15 থাকে, তারপর 15কে যদি 3 দিয়ে কাটি, 15কে 3 দিয়ে কাটলে হয় 5, আর এখানে 240কে 3 দিয়ে কাটলে হয় 3 × 24, অর্থাৎ 80 টাকা। তাহলে এখানে বাম দিকে যদি নিয়ে আসি তাহলে টি এবং টি ওটা হবে টি², আর এদিকে হবে 80 / 5, তাহলে এটা হয়ে যাবে 16। তাহলে টি² যদি 16 হয় তাহলে টি আমরা পেয়ে যাবো 4 বছর। এই 4 বছরের জন্য সেই টাকাটি খেটেছিল, তাহলে এখানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 22, একটি নতুন গাড়ির মূল্য হচ্ছে 4 লাখ টাকা। যদি প্রথম বছরে গাড়ির মূল্য 10% কমে যায়, তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত হবে? তো আমরা জানি যে 10%-এর যে ফ্র্যাকশান সেটা হয় 1/10। বলেছে 10% যে দাম সেটা যদি আমাদের প্রথম বছরে থাকে তাহলে পরের বছর 1% দাম কমে যায়। তাহলে পরের বছর আমাদের দাম কত হবে? পরের বছর হবে 9 ইউনিট। এই 9 ইউনিট / 10 ইউনিট, তাহলে এখানে 10 ইউনিটের যে ভ্যালু, অর্থাৎ প্রথম গাড়িটি কেনার সময় যেই দাম সেটা আমাদেরকে দেওয়া আছে কত, 4 লাখ টাকা। তাহলে বলেছে 10 ইউনিটের ভ্যালু যদি আমাদের 4 লাখ টাকা হয়, তাহলে 9 ইউনিটের ভ্যালু অর্থাৎ 1 বছর পরে সেই দামটা কত হবে? তো এখানে 10 ইউনিট যদি আমরা 10 দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে আমাদের 0 0 একটা কেটে যায়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়? 1 ইউনিটের ভ্যালু হয় 40,000 টাকা। তাহলে এই 40,000 যে 1 ইউনিটের ভ্যালু পেলাম সেটাকে যদি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 4 9 যেহেতু 36 হয়, আর এখানে হবে 4টে 0, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 36,000 টাকা সেই গাড়িটির দাম 1 বছর পরে, অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে। তাহলে এখানে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। 23, যদি 5 জন লোকের মোট প্রতিদিনের মাইনা হয় 3,750 টাকা, তাহলে 20 জন লোক এক সপ্তাহে কত টাকা রোজগার করবে? তো এটা একদম সহজ কোশ্চেন, যেটা হচ্ছে শুধু মাল্টিপ্লিকেশন করতে বলেছে। তাহলে এখানে বলেছে 5 জন লোকের প্রতিদিনের মাইনা হচ্ছে 3,750 টাকা, তাহলে 20 জনের প্রতিদিন মাইনে কত হবে সেটা যদি আমরা বার করতে পারি তাহলে এক সপ্তাহে অর্থাৎ 7 দিনে সেটাকে আবার 7 দিয়ে মাল্টিপ্লাই করবো। থেকে 5 থেকে 20 করা মানে হচ্ছে 4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে মাইনেটাও কত হবে? মাইনেটা 20 জন লোকের 4 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 4 5 হয় 20, 2 হাতে থাকে, 4 7 28, আর 2 হচ্ছে 30, 3 হাতে থাকে, 3 4 12, আর 3 হচ্ছে 15, তাহলে আর একটা 0, তাহলে এখানে 15,000 টাকা হলো 20 জন লোকের প্রতিদিনের মাইনে। এবার আমাদেরকে বলেছে 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ মানে এইটাকে আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 7 15 হয় 105, 105-এর পর 3টে 0, তাহলে 20 জন লোকের 1 সপ্তাহে টোটাল ইনকাম হয়ে যাবে বা টোটাল রোজগার হয়ে যাবে 1,05,000 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার সিতে দেওয়া আছে। কোশ্চেন 24, একটি কাগজ PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে 30 সেমি পরিধি বিশিষ্ট একটি চতুর্ভুজ তৈরি করা হলো। তবে PQRS যে বর্গক্ষেত্রটি ছিল সেটির আমাদের পরিসীমা বা পরিধি কত সেটা বার করতে বলেছে। তো এখানে আমরা প্রথমে যদি একটা বর্গক্ষেত্র আঁকার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে PQR,
আর এবং এস একটা বর্গক্ষেত্র, তো সেটাকে মাঝ বরাবর যে কোনো মাঝ বরাবর যদি ভাগ করি তাহলে আমাদের বর্গক্ষেত্র যেহেতু চারিদিকে সমান, তাহলে মাঝ বরাবর ভাগ করলে একটা আমরা কেমন একটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ পাই, সেটা হচ্ছে এরকম যদি হয় তাহলে আমাদের বলেছে পিকিউআরএসের যে পরিধি সেটা বার করতে হবে, যেখানে আমাদের 30 সেমি পরিধি কাট দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের পরে যে আয়তক্ষেত্রটা চতুর্ভুজটা তৈরি হচ্ছে তার। তো এখানে আমরা জানি যে আয়তক্ষেত্রের চারিধারের দৈর্ঘ্য যেহেতু সমান হয়, তার জন্য বর্গক্ষেত্রের চারিধারের ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান হয়, তার জন্য আমরা পিকিউআরএসের একটা বাহুর দৈর্ঘ্য যদি এস ধরি তাহলে সবগুলোর দৈর্ঘ্য এক্স হবে। তাহলে এখানে আমাদের পরের ফিগার থেকে যদি লক্ষ্য করি তো পরের ফিগারে দেখব যে বড় যে সাইডগুলো আছে সেগুলো তো চতুর্ভুজের যা ছিল এখানেও তাই থাকবে, কেননা এইটা আমরা ভাঁজ করিনি এই সাইডটা, তাহলে এইটা হচ্ছে এক্স। আর যেই সাইডটা ভাঁজ করেছি বলেছে অর্ধেক ভাঁজ করা হয়েছে, অর্ধেক ভাঁজ করা হয়েছে মানে পরে যে ফিগারটা পেয়েছি তার দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ হয়ে যাবে কত, x/2, যেহেতু এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে পরের ফিগারটা আমরা একটা আয়তক্ষেত্র পাচ্ছি, সেই আয়তক্ষেত্রের পরিসীমা কত জানি আমরা, সেটা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এখানে হচ্ছে x/2। এই যে পরিসীমা সেটার ভ্যালু আমাদেরকে দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে 2 দিয়ে যদি আমরা 30 কাটি তাহলে এদিকে পাই 15, আর এটা লসাগু করলে হয় 2x + x/2 মানে হচ্ছে 3x / 2 = আমরা লিখতে পাই 15। তাহলে 3 দিয়ে যদি 15 কাটি তাহলে 5, তাহলে x = 2 × 5 মানে আমরা লিখতে পারি 10 সেন্টিমিটার। এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 10 সেন্টিমিটার। এই এক্সের ভ্যালুটা মানে কি, এক্সের ভ্যালুটা মানে হচ্ছে আমাদের পিকিউআরএস যে বর্গক্ষেত্রটা দেওয়া ছিল তার একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে তার পরিসীমা কত হয় 4 × x, অর্থাৎ 4 × একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে 4 × 10 = 40 সেন্টিমিটার হয়ে যাবে আমাদের যে বর্গক্ষেত্রটি পিকিউআরএস ছিল তার পরিসীমা বা পরিধি। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। শহরের মোট জনসংখ্যার 55% হলো পুরুষ, পুরুষ সংখ্যার 25% এবং মহিলা সংখ্যার 20% হলো 21 বছরের নিচে। তাহলে যদি শহরের মোট জনসংখ্যা 10,000 হয় তাহলে 21 বছরের নিচে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত আমাদেরকে নির্ণয় করতে বলেছে। তো এখানে একটা শহরের মধ্যে জনসংখ্যা যদি আমাদের টোটাল 100% হয়, তার মধ্যে বলেছে পুরুষ হচ্ছে 55%, তাহলে মহিলা কত হবে, মহিলা হবে 100% মাইনাস 55%, তাহলে হয়ে যাবে 45%। তাহলে এখানে মেল এবং ফিমেলের যদি রেশিওটা আমরা বার করার চেষ্টা করি, তাহলে মেল দেওয়া আছে আমাদেরকে 55%, তাহলে আর ফিমেল হচ্ছে 45%। তাহলে এই দুটো যদি রেশিও বার করি তাহলে রেশিওটা হবে 9 দিয়ে 11, 5 দিয়ে যদি কাটি তাহলে 5 × 11 = 55 আর 5 × 9 হয় 45, অর্থাৎ পুরুষ এবং মহিলার যে অনুপাত সেটা হচ্ছে 11:9 পাচ্ছে। এবার বলেছে যে পুরুষ সংখ্যার 25%, পুরুষ সংখ্যার 25% মানে হচ্ছে 11:25%, আর 25% মানে আমরা জানি 1/4 হয় ভগ্নাংশে। আর মহিলার সংখ্যার কত পার্সেন্ট বলেছে, মহিলার সংখ্যার বলেছে 20%, তাহলে 9/20% মানে আমরা জানি 1/5, 20/100, সেটাকে আমরা কাটাকাটি করে 1/5 হিসেবে লিখতে পারি। তো এই দুটোর যে রেশিও সেইটা আমাদের বার করতে বলেছে, সেটা রেশিও হবে 21 বছরের নিচে পুরুষ এবং মহিলার রেশিও। তাহলে রেশিওটা যদি বার করার চেষ্টা করি তাহলে এদিককার 4টা ওদিকে 9-এর সাথে মাল্টিপ্লাই হবে, আর এদিককার 5টা এদিকে 11-এর সাথে মাল্টিপ্লাই হবে রেশিও মানে। তো এইদিকে কত হবে, 5 × 11 হবে 55, আর ওইদিকে হবে 4×9 = 36, তাহলে 55:36, এইটা হয়ে যাবে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি নল থেকে স্থির হারে 0.03 মিলিলিটার জল প্রতি সেকেন্ডে পড়ে, তবে প্রতিদিন কত লিটার জল পড়বে। তো এখানে বলেছে প্রতি সেকেন্ডে যদি 0.03 মিলিলিটার জল পড়ে তাহলে একদিনে কত লিটার জল পড়বে। তো প্রথমে আমরা একদিনকে যদি সেকেন্ডে কনভার্ট করি সেটাকে 0.03 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে একদিন মানে কত সেকেন্ড, একদিনে হয় 24 ঘন্টা, 24 ঘন্টাকে যদি মিনিটে করি তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই, এইটাকে যদি আবার সেকেন্ডে করতে চাই তাহলে সেটাকে আবার 60 দিয়ে মাল্টিপ্লাই, এবং এইটা হলো আমাদের একদিনের সমান কত সেকেন্ড সেটা আমরা সেকেন্ডে হিসেবে কনভার্ট করলাম। এবার এইটাকে আমরা 0.03 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমরা পেলাম প্রতিদিন কী পরিমাণ মিলিলিটার জল পড়ে। তো এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কী হবে, দেখো কাটাকাটি করলে হবে, এটা যদি দশমিক তুলি তাহলে 3/100 হবে। এবার এইটা ফার্দার কাটাকাটি করলে 100 দুটো শূন্য আর 60-এর দুটো শূন্য যদি কাটি তাহলে এইটা দেখো কী হবে, এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 × 6 হয় 36 × 24। তো এইগুলো যদি আমরা কাটাকাটি করি তাহলে পরিষ্কার বুঝতে পারছো যে এইটা মাল্টিপ্লাই করলে আমাদের সংখ্যাটা আসবে 2592, এইটা হচ্ছে মিলিলিটার, এত মিলিলিটার জল পড়ে প্রতিদিনে। তাহলে আমাদেরকে বলেছিল কত লিটার জল পড়বে, তাহলে আমরা জানি যে 1 লিটার সমান হচ্ছে 100 মিলিলিটার। তাহলে যে মিলিলিটারটা এসছে সেটাকে যদি আমরা 100 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা আমরা কিসে পাবো, অ্যান্সারটা লিটারে পাবো। তাহলে এটা যদি 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা আসবে 2.592 লিটার অফ ওয়াটার। তাহলে এখানে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। মেয়ে এবং ছেলেদের মধ্যে নির্বাচনে ভোট দেওয়ার অনুপাত হলো 2:3। যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও ভোট দিত তবে অনুপাত হতো 3:4। তাহলে মোট ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা একত্রে কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা মেয়েদের অনুপাত যদি 2x ধরি এবং ছেলেদের অনুপাত যদি 3x ধরি, এবার বলেছে যদি 10 জন মেয়ে এবং 5 জন ছেলে আরও বেশি বা অতিরিক্ত ভোট দিত তাহলে সেই অনুপাতটা হতো 3:4। তাহলে এখানে আমাদের প্রথমে মেয়েদের অনুপাত কত, মেয়েদের সংখ্যা হচ্ছে 2x, তার সাথে যদি 10 জন অ্যাড হতো
তার অনুপাত কতর সাথে বলেছে, ছেলেদের অনুপাতের সাথে আবার 5 জন অ্যাড করতে বলেছে, তাহলে 3x + 5 এই যে অনুপাতটা সেটার ভ্যালু হতো 3:4, তাহলে এটাকে আমরা 3/4 আকারে লিখতে পারি। তাহলে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 3 দিয়ে 3xকে গুণ করলে এটা হয় 9x + 15 = 4 2 হয় 8x + 4 10 40, তাহলে 8xটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে 9x থেকে 8x মাইনাস করলে আমরা পাই x = 15টাকে ওইদিকে নিয়ে গেলে 40 থেকে 15 মাইনাস করলে আমরা পাই 25, তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম 25। এবার বলেছে আমাদেরকে তবে ভোটদাতা ছাত্রছাত্রীর সংখ্যা কত, টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা বার করতে বলেছে। তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা প্রথমে কত ছিল, 2x + 3x মানে হচ্ছে 5x ছিল টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে আমরা x এর মান তো পেয়েছি, তাহলে 5 × 25, তাহলে এটা হয়ে যাবে 125 জন টোটাল ছাত্রছাত্রী ছিল, যেটা আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি পাত্র যখন অর্ধেক ভর্তি হয় তখন 3.6 লিটার জল ধারণ করে বা 3.6 লিটার তার হচ্ছে ক্যাপাসিটি। এটিকে যদি 2/3 অংশ ভর্তি করার জন্য আরও কত লিটার তরল প্রয়োজন। তো এখানে আমাদেরকে দেওয়া আছে অর্ধেক মানে হচ্ছে হাফ, এই হাফ অংশের যে ভ্যালু সেটা আমাদেরকে দেওয়া আছে 3.6 লিটার। তাহলে এখান থেকে আমরা যদি টোটাল যে ক্যাপাসিটি সেই পাত্রটা সেটা যদি বার করতে চাই তাহলে সেটা হয় 1 অংশ, তাহলে 1 অংশের ভ্যালু কত হবে, 3.6 × 2 এত লিটার হবে টোটাল ক্যাপাসিটি। এবার বলেছে আমাদেরকে 2/3 অংশ ভর্তি করতে হবে, তাহলে 2/3 অংশ মান কত হবে, 2/3 অংশ মান হবে 3.6 × 2, আর এটা 2/3টাও এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3 দিয়ে যদি 36 কাটি তাহলে এখানে আমি পাবো আমরা 1.2, তাহলে 1.2 দিয়ে যদি 2 2 হয় 4 আর এখানে হচ্ছে 1.2, তাহলে হচ্ছে 4 × 48 মানে এটা 4.8 লিটার হয়ে যাবে আমাদের 4.8 লিটার। এই 4.28 লিটার সেটা কত অংশের ক্যাপাসিটি, সেটা হচ্ছে 2/3 অংশের ক্যাপাসিটি। আর আমাদেরকে বলেছিল যে 2/3 অংশে ভর্তি করার জন্য আরও কত লিটার তরল প্রয়োজন, তাহলে আরও কত লিটার প্রয়োজন, প্রথমে আমাদের লাগছিল 3.6 লিটার আর এখন আমাদের লাগছে 4.8 লিটার, তাহলে আরও কত ক্যাপাসিটি, তাহলে এইটা আমাদের যেহেতু এক্সট্রা কত প্রয়োজন সেটা বার করতে বলেছে, তাহলে এই দুটো মাইনাস করবো, তাহলে 4.8 - 3.6 যদি করি তাহলে এইটা 1.2 লিটার, এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার সিতে দেওয়া আছে। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল আর একটি আয়তাকার পার্ক যার দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার এবং প্রস্থ হচ্ছে 54 মিটার তার ক্ষেত্রফলের সাথে সমান, তাহলে বর্গাকার পার্কটির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে একটা বর্গাকার পার্ক যার বাহুর দৈর্ঘ্য আমাদেরকে বার করতে বলেছে, তো সেটা যদি আমরা এক্স ধরি তার যা ক্ষেত্রফল একটা আয়তাকার পার্ক দেওয়া আছে তার ক্ষেত্রফলের সাথে সমান। যেখানে আমাদেরকে বলা আছে যে আয়তাকার যে পার্কটা দেওয়া আছে তার দৈর্ঘ্য হচ্ছে 96 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 54 কিলোমিটার। তো প্রথমে আমরা দুটোর ক্ষেত্রফল সমান যদি করি তাহলে আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হয় তার বাহু স্কোয়ার, যেখানে আমরা বাহু এক্স ধরেছি তাহলে এর ক্ষেত্রফল হবে এক্সের স্কোয়ার = আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে ক্ষেত্রফল কত হবে, 96 × 54, তাহলে এখানে আমরা এক্সের ভ্যালু যদি বার করি তাহলে আমরা আয়তক্ষেত্রে বর্গক্ষেত্রটি একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে দেখো 96কে আমরা যদি লেখার চেষ্টা করি তাহলে 4 24 96 হয়, তাহলে 4 × 24 লিখতে পারি। আর এখানে 6 9 54, তাহলে 54কে আমরা লিখতে পারি 6 × 9। এইটাকে আমরা ফার্দার ধরে ডিভাইড করি তাহলে লিখতে পারি 24কে লিখতে পারি 4 6, তাহলে 4 × 6 × এখানে হবে 9। তাহলে এইটাকে যদি আমরা এক্সের ভ্যালু যদি বার করতে চাই, এক্সের ভ্যালু বার করতে চাইলে এটার করবো বর্গমূল। এবার বর্গমূল করলে যদি দুটো থাকে তাহলে একটা বাইরে আসে, তাহলে 4 বাইরে এলো, 6 বাইরে এলো আর 9-এর বর্গমূল করে আমরা পাই 3। তাহলে এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে কত হবে, 3 6 18 আর 4 18 হয় 72, তাহলে 72 মিটার হয়ে যাবে বর্গাকার ক্ষেত্রটির পার্কের একটি বাহুর দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। একটি সংখ্যা 20% 1/30 হলে সংখ্যাটি কত হবে। তো এখানে আমাদেরকে দেওয়া আছে একটি সংখ্যা 20% = দেওয়া আছে 1/30, তাহলে এইটা সংখ্যাটি কত হবে বার করতে গেলে আমরা সবসময় সংখ্যাটি জানি 100% হয়, তাহলে 20% ভ্যালু যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে 100% মানে কত, এটা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 100% ভ্যালু পাওয়া যায়। তাহলে যেই সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে 1/30 সেই সংখ্যাটাকে আমরা 5 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা আসল সংখ্যাটি পাবো। তাহলে এটা কত হবে, 1/30 × 5, তাহলে এটা কাটাকাটি করলে হয় নিচে হয় 6, তাহলে সংখ্যাটি আমরা পেয়ে যাব 1/6, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দুটি ট্রেন পরস্পরের দিকে যাত্রা করে পাশাপাশি রেল লাইনে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য 86 মিটার এবং গতিবেগ হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 64 মিটার এবং গতিবেগ হচ্ছে 150 কিলোমিটার পার ঘন্টা। কত সেকেন্ডে ট্রেনগুলি পরস্পরকে সম্পূর্ণভাবে অতিক্রম করবে। তো এখানে আমাদেরকে দুটো কন্ডিশন দেখতে হবে যে ট্রেনটি হচ্ছে কোন দিকে যাচ্ছে। তাহলে বলেছে পরস্পরের দিকে যাত্রা করছে মানে তাদের অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীতে। তাহলে এখানে আমরা যে রিলেটিভ স্পিডটা পাবো সেটা পরস্পরের সাথে যখন বিপরীত দিকে যাই তখন রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যায়। তাহলে এখানে 120 কিলোমিটার পার ঘন্টা আর
50 কিলোমিটার পার ঘন্টা, এই দুটি যদি অ্যাড করি তাহলে এখানে আমরা 270 কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তাদের রিলেটিভ স্পিডটা পেয়ে যাই। এবার 270 কিলোমিটার পার ঘন্টা যে রিলেটিভ স্পিডটা পেলাম সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি, যেহেতু আমাদের উত্তরটা সেকেন্ডে চেয়েছে তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব। এবার এটা যদি কাটাকাটি করি তাহলে 9 দিয়ে কাটলে হয় 2, আর 9 দিয়ে উপরে কাটলে হয় 30, তাহলে 2 দিয়ে 30কে কাটলে হয় 15, তাহলে আমরা রিলেটিভ স্পিড যেটা পেলাম সেইটা হচ্ছে 15 মাল্টিপ্লাইড বাই 5, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এইটা পেলাম তাদের রিলেটিভ স্পিড। এবার দেখব যে আমাদের ট্রেনগুলি টোটাল কত দৈর্ঘ্য অতিক্রম করে। এবার দুটি ট্রেন যদি পরস্পরকে অতিক্রম করে তাদের যে নির্ণয় দূরত্ব অর্থাৎ তাদের যে অতিক্রান্ত দূরত্ব সেইটা হয় তাদের ট্রেন দুটির দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের যোগফল। তাহলে এখানে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত, একটা 64 মিটার, একটা হচ্ছে 86 মিটার। তাহলে আমাদের টোটাল যে লেন্থ সেই লেন্থটা কত হবে, 86 প্লাস 64 ইজিক্যাল টু এটা আমরা পাবো 150 মিটার। এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য যেটা তারা অতিক্রম করবে, আর এটা হচ্ছে তাদের টোটাল যে রিলেটিভ স্পিড। তাহলে এখানে আমাদের টাইমটা কত লাগবে, টাইম লাগবে টোটাল দূরত্ব ডিভাইডেড বাই টোটাল স্পিড, তাহলে 150 ডিভাইডেড বাই 15 গুণিত 5। তাহলে এটা 15 দিয়ে যদি আমরা 150 কাটি তাহলে 10, আর 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে 2, তাহলে এখানে আমরা পাচ্ছি টোটাল 2 সেকেন্ড সময় লাগছে তাদের পরস্পরকে অতিক্রম করতে। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি 3টি কুকুরের খাবারের কৌটো থেকে 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তবে 42টি কৌটো দিয়ে 4 দিনে কতগুলি কুকুরকে খাওয়ানো যাবে। তো এটা টাইম অ্যান্ড ওয়ার্কের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে আমরা করার চেষ্টা করব, যেখানে হচ্ছে M1 D1 T1 ডিভাইডেড বাই W1 ইজ ইকুয়াল টু M2 D2 T2 ডিভাইডেড বাই W2, এই কনসেপ্টটা আমরা কাজে লাগাবো। তো প্রথমে আমাদেরকে বলা ছিল যে 3টি কুকুরের খাবার, অর্থাৎ এখানে আমাদের W1টা দেওয়া ছিল 3, সেটা দিয়ে আমাদের 2টি কুকুরকে একদিন খাওয়ানো যায়, তাহলে 2টি কুকুরকে আমাদের একদিন খাওয়ানো গেছে। এবার বলেছে এইটা দিয়ে 42টি কৌটো দিয়ে, তাহলে 42টা হবে নিচে, আর এখানে বলেছে 4 দিনে কতগুলি কুকুর, তাহলে কুকুরের সংখ্যা যদি আমরা x ধরি তাহলে এখানে x এর মানটা আমাদেরকে বার করতে হবে। তো এখানে যদি দেখো তাহলে 2 দিয়ে যদি 4কে কাটি তাহলে এখানে পাই 2, আর 3 দিয়ে 42 কাটলে এখানে পাই আমরা 14, আর 2 দিয়ে 14 কাটলে পাই তাহলে 7, তাহলে এখানে x ইকুয়ালটা আমরা পেয়ে যাব 7টি কুকুরকে খাওয়ানো যাবে। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। রাহুল একটি বাগান খুঁড়তে 30 মিনিট সময় নেয়, যখন তার বাবা 20 মিনিট সময় লাগে। তারা একসাথে কাজটি করলে কত মিনিট সময় লাগবে। তো এখানে বলেছে রাহুল একটি বাগান খুঁড়তে সময় নেয় 30 মিনিট, তার বাবা সেটাকে যদি এফ ধরি তার সময় লাগে 20 মিনিট। তাহলে টোটাল যে আমাদের বাগানের যে টোটাল কাজ সেটা কত হবে, 30 এবং 20 যদি আমরা এলসিএম করি তাহলে সেটা পাবো 60। তাহলে রাহুলের ক্যাপাসিটি হয়ে যাবে 2 এবং তার বাবার ক্যাপাসিটি হয়ে যাবে 3। এবার বলেছে তারা একসাথে কাজ করলে কত সময় লাগবে। তাহলে রাহুল প্লাস ফাদার যদি একসাথে করে তাহলে টোটাল ওয়ার্ক আমাদের 60 ইউনিটই থাকছে, আর ক্যাপাসিটি তাদের এফিসিয়েন্সি হয়ে যাবে তাদের যোগফল। এফিসিয়েন্সির যোগফল যদি করি তাহলে 2 + 3 হয়ে যাবে 5, তাহলে 60 ডিভাইডেড বাই 5 ইকুয়ালটা হয়ে যাবে 12 মিনিট হচ্ছে তারা একসাথে কাজ করলে সেই কাজটি করতে 12 মিনিট সময় লাগবে, যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। যদি x⁴y = 3 হয় তবে x⁴y - 25 এর মান কত হবে। তো এখানে আমাদেরকে একটা দেওয়া আছে সংকেত, সেটা হচ্ছে x⁴y = 3, তারপরে বলেছে x⁴y - 25 এর ভ্যালু কত হবে। তো এখানে আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি যে কোনো সংখ্যার সূচক যদি m × n থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি x⁴m, তার বাইরে আমরা এনকে মাল্টিপল হিসাবে লিখতে পারি। তো এখানে যদি আমরা লেখার চেষ্টা করি একই রকমভাবে, তাহলে x⁴y সেইটার পাওয়ার যদি আমরা 4 লিখি তাহলে এটা সূচকের নিয়ম অনুযায়ী সিদ্ধ হবে। তাহলে x⁴y কে আমরা লিখতে পারি x⁴y⁴ - 25। তাহলে x⁴y এর ভ্যালু আমাদেরকে দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে 3, তাহলে এখানে আমরা পেলাম 3⁴ - 25। এবার এখানে দেখো 3⁴কে আমরা ভাঙতে পারি 3² × 3², তাহলে 3² মানে হচ্ছে 9 × 9, তাহলে 9 আর 9 যদি মাল্টিপ্লাইড করি তাহলে আমরা এখানে পাই 81 - 25। তাহলে 81 থেকে যদি 25 মাইনাস করি তাহলে এখানে 56 পেয়ে যাবো আমরা যে রাশিটা চেয়েছিল তার মান। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। একটি 8 লিটারের 90% অ্যাসিড সলিউশনকে 75% অ্যাসিড সলিউশন করতে কত লিটার জল যোগ করতে হবে। তো এখানে আমাদেরকে বলেছে 8 লিটার একটি অ্যাসিড এবং জলের মিশ্রণ ছিল, যেখানে প্রথমে ছিল 90% অ্যাসিড, পরে সেটাকে 75% অ্যাসিড করতে আর কি পরিমাণ জল মেশাতে হবে। তো আমরা জানি 90% মানে হচ্ছে আমাদের 9/10 হয় ভগ্নাংশটা, আর 75% মানে আমরা জানি 75 / 100, মানে এটা আমরা করতে পারি 3/4। তাহলে এখানে অ্যাসিড এবং ওয়াটারের যে রেশিও সেটা প্রথম ক্ষেত্রে কত ছিল, প্রথম ক্ষেত্রে টোটাল ছিল মিশ্রণ ছিল 10 ইউনিট, তার মধ্যে অ্যাসিড ছিল 9 ইউনিট এবং জল ছিল হচ্ছে 1 ইউনিট। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টোটাল মিশ্রণ ছিল 4 ইউনিট, তার মধ্যে অ্যাসিড ছিল 3 ইউনিট এবং
জল ছিল 1 ইউনিট। এবার এখানে বলেছে কত ইউনিট জল যোগ করতে হবে, আমাদের শুধু জল যোগ করা হয়েছে, অ্যাসিড যোগ করা হয়নি। তাহলে দ্বিতীয় এবং প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিডের পরিমাণটা সমান করতে হবে। অনুপাতে যদি দেখা যায় তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিড ছিল 9 ইউনিট এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের অ্যাসিড হয়েছে 3 ইউনিট। এরকম করলে হবে না, আমাদের প্রত্যেকটা দ্বিতীয় ক্ষেত্রে এবং প্রথম ক্ষেত্রে অ্যাসিডের পরিমাণটা সমান করতে হবে। তাহলে দ্বিতীয় অনুপাতটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাসিড এবং জলের যে রেশিও সেটা হচ্ছে 9:1 এবং দ্বিতীয় ক্ষেত্রে অ্যাসিড এবং জলের রেশিও 9:2 হবে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে, এখানে যদি দ্বিতীয় অনুপাতটাকে আমাদের 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের জলের এবং অ্যাসিডের যে রেশিও সেটা আমাদের অ্যাসিডের অনুপাতটা 9 হবে এবং জলের যে রেশিও দ্বিতীয় ক্ষেত্রে সেইটা হবে আমাদের 9:3। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে বলেছে কত লিটার জল যোগ করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের জলের অনুপাত ছিল 1 এবং দ্বিতীয় ক্ষেত্রে জলের অনুপাত হয়েছে 3। তাহলে জল আমাদের দিতে হয়েছে কত ইউনিট, দিতে হয়েছে 3 থেকে 1 ইউনিট মাইনাস মানে হচ্ছে 2 ইউনিট জল দিতে হয়েছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালু আমাদেরকে বার করতে হবে। যেখানে আমাদের প্রথম যে মিশ্রণটা সেটা দেওয়া ছিল 8 লিটার। তাহলে এই 8 লিটারের ভ্যালুটা আমরা কোথায় থেকে পাবো? 8 লিটারের ভ্যালুটা আমরা পাবো প্রথমে যে আমাদের মিশ্রণটা ছিল 9 এবং 1-এর অনুপাতে। তাহলে 9 + 1 যদি করা হয় তাহলে আমাদের টোটাল 10 ইউনিটের ভ্যালু কত ছিল? 10 ইউনিটের ভ্যালু ছিল 8 লিটার। তাহলে এই 10 ইউনিটের ভ্যালু যদি 8 লিটার থাকে তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি আমরা বার করতে পারি তাহলে সেটা হয়ে যাবে আমাদের জলের অনুপাত। তাহলে এখানে 10 ইউনিটের ভ্যালু যদি 8 লিটার থাকে তাহলে 2 ইউনিটের ভ্যালু আমরা কত সেটা বার করব। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের 8কেও যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের টোটাল জলের পরিমাণটা যেটা মেশানো হয়েছিল সেটা পেয়ে যাব। তাহলে এটা যদি 8কে যদি 5 দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা পাই 580। তাহলে এইটা হয়ে যাবে 1.6 লিটার আমাদের জল মেশানো হয়েছিল, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। একজন ব্যক্তির সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি 3700 টাকা প্রতি সপ্তাহে পান? মানে বলেছে একজন ব্যক্তি 3700 টাকা মজুরি পান, এছাড়া 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রয়ের উপর তিনি 2% করে কমিশন পান। যদি তিনি মোট 2,24,000 টাকার পণ্য বিক্রি করেন তাহলে তার মোট স্যালারি কত হবে? তো এখানে আমাদেরকে তিনি ফিক্সড যে তার স্যালারি সেটা হচ্ছে 3700 টাকা তিনি পান, 3700 টাকা সে পাবে, সে যে যত টাকায় বিক্রি করুক না কেন। তারপর বলেছে সে যদি 1 লাখ টাকার বেশি পণ্য বিক্রি করে তাহলে সেই যে বেশি টাকাটা বিক্রি করবে তার উপরে 2% করে কমিশন পাবে। তো এখানে আমাদের বলেছে 2,40,000 টাকার মাল বিক্রি করেছে বা পণ্য বিক্রি করেছে। তাহলে 2,40,000 টাকার পণ্য বিক্রি করেছে, সে 1 লাখ টাকার থেকে কত বেশি বিক্রি করেছে? 2,40,000 থেকে যদি 1 লাখ মাইনাস করি তাহলে এখানে সে টোটাল বেশি বিক্রি করেছে 1,40,000 টাকার পণ্য বেশি বিক্রি করেছে। এই যে 1,40,000 টাকার এক্সট্রা সে পণ্য বিক্রি করলো তার উপরে সে 2% কমিশন পাবে। তাহলে 2% মানে কত? 2% মানে হচ্ছে 2/100, এই টাকাটা সে এক্সট্রা পাবে 3700 টাকার বাড়তি। তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে 2 শূন্য কাটে, তাহলে এখানে আমরা টোটাল যে বেতন সেটা পেয়ে যাবো 3700 টাকা, তো সে আগেই পেয়েছিল বা প্রতি সপ্তাহে ফিক্সড পাই। আর যে তার এবার 1,40,000 টাকার এক্সট্রা বিক্রি হয়েছে তার জন্য সে 2% কমিশন পেয়ে কত টাকা পাবে? এটা হচ্ছে 1402 × 2 মানে এটা হয়ে যাবে 2800 টাকা। তাহলে 2800 + 3700 এই দুটো মিলিয়ে সে টোটাল এই মাসে বা এই সপ্তাহে টোটাল মজুরি কত পাবে সেটা পেয়ে যাবে 6,500 টাকা এই মাসে, এই সপ্তাহে সে টোটাল স্যালারি পাবে, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি পেট্রোল পাম্পে 80টি গাড়িকে 35 লিটার করে পেট্রোল সরবরাহ করার জন্য প্রয়োজনীয় পেট্রোল আছে। সুতরাং পেট্রোল পাম্পটি কতগুলো গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা। তো এখানে আমরা পরবর্তী কতগুলো গাড়িকে পেট্রোল দিতে পারবে তার সংখ্যা যদি এক্স ধরি তাহলে প্রথমে যা পেট্রোলের ক্যাপাসিটি পরের পেট্রোলের ক্যাপাসিটির সাথে সমান হবে। তাহলে টোটাল পেট্রোল কত ছিল প্রথম ক্ষেত্রে ছিল আমাদের টোটাল 80টি গাড়িকে 35 লিটার করে যদি পেট্রোল দেওয়ার মানে ক্ষমতা ছিল বা সরবরাহ করার প্রয়োজন ছিল, তাহলে এখানে 80 × 35 এটা ছিল টোটাল পেট্রোলের ক্যাপাসিটি প্রথম ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের গাড়ির সংখ্যা এক্স ধরেছি আর তাদেরকে প্রত্যেকটা গাড়িকে 50 লিটার করে পেট্রোল দেওয়া হবে। তাই এটা যদি কাটাকাটি করে দুটো ক্ষেত্রে যেহেতু ভলিউমটা সমান হবে বা ক্যাপাসিটিটা সমান হবে তাহলে এক্সের ভ্যালু পেলে আমরা গাড়িটির সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্স = আমরা লিখতে পারি 80 × 35 / 50। তাহলে 0 যদি কাটি আর 5 দিয়ে 35 কাটলে হয় 7, তাহলে 7 8 হয় 56, অর্থাৎ টোটাল আমরা 56টি গাড়িকে 50 লিটার করে পেট্রোল দিতে পারবো, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। রবির 2টি অঙ্ক পরীক্ষার গড় নম্বর হলো 93। পরের পরীক্ষায় সর্বনিম্ন কত নম্বর পেলে তার গড় নম্বর 95 হবে? তো এখানে বলেছে রবি 2টো পরীক্ষায় অ্যাটেম্প করেছে, যার 2টো পরীক্ষায় মার্কস গড় নম্বর হচ্ছে 93। তারপর আরেকটা পরীক্ষা দেয়, অর্থাৎ 3 নম্বর পরীক্ষাতে কত নম্বর পেলে তার 3টে পরীক্ষাতে টোটাল যে অ্যাভারেজ হবে সেটা হবে আমাদের 95। তো এখানে আমাদের প্রথম যে 2টি পরীক্ষা দিয়েছে সেই 2টি পরীক্ষায় গড় হচ্ছে 93, তাহলে টোটাল সেই 2টি পরীক্ষায় টোটাল কত হবে? তাহলে 93 × 2 এইটা আমরা লিখতে পারি, মাল্টিপ্লাই করলে আমরা পাবো 186। অর্থাৎ প্রথম যে 2টি পরীক্ষা দিয়েছিল সেই 2টি পরীক্ষায় তার টোটাল নম্বর হচ্ছে 186। এবার যদি আমরা ধরি যে তৃতীয় পরীক্ষাতে সে এ পরিমাণ নাম্বার পেয়েছে, তাহলে 186 দুটো পরীক্ষা মিলে প্লাস তৃতীয় পরীক্ষাতে সে যদি ধরি যে 100 এ নম্বর পেয়েছে, তাহলে এই 3টি যে নম্বর পেয়েছে সেই 3টির যে গড় সেটা বলেছে আমাকে 95।
তাহলে এখান থেকে আমাদের এ এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে 186 প্লাস এ ইজ ইকুয়াল টু 95 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে এইটা আমাদের হয়ে যাবে 285 অর্থাৎ 285। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 285 মাইনাস 186। এটা যদি আমরা মাইনাস করি তাহলে এইটা হয়ে যাবো 99। তাহলে আমাদের এখানে বুঝতে হবে যে এই যে নাম্বারটা ধরেছিলাম সেটা হচ্ছে আমাদের তৃতীয় পরীক্ষা, অর্থাৎ পরের পরীক্ষায় সে ন্যূনতম 99 নম্বর পেলে তার 3টি পরীক্ষা মিলিয়ে গড় হবে 95। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা তার ওজন হ্রাস কত হবে? তো এখানে একজন মহিলা বলেছে তিনি হচ্ছে 95 কেজি ওজন থেকে করেছে 76 কেজি। তাহলে এখানে ওজন আমাদের টোটাল কত কেজি কমেছে? এইটা হচ্ছে আমাদের টোটাল ওজনটা কমেছে 19 কেজি। তাহলে এই 19 কেজি যেটা কমেছে সেটা শতকরা হারে প্রকাশ করতে বলেছে। তাহলে এখানে পার্সেন্টেজটা কত হবে? পার্সেন্টেজটা হবে 19 কেজি আমাদের টোটাল কমেছে। কত কেজির উপরে কমেছে? 95 কেজির উপর কমেছে। তাহলে এটা হলো আমাদের ভগ্নাংশ, সেটাকে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এটা যদি আমরা করি তাহলে 19 দিয়ে যদি 95কে কাটি তাহলে এটা হয় 5 19 95। তাহলে 5 দিয়ে যদি 100 কাটি তাহলে এটা হয় 20। অর্থাৎ আমাদের টোটাল যে ওজনের যে হ্রাস পার্সেন্টেজ সেটা হয়ে যাবে 20%। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রতিদিন সকালে রাজ 8 কিলোমিটার দূরে কাজের জায়গায় 12 কিলোমিটার পার ঘন্টায় স্থির গতিতে আসতে দৌড়ে যায়। একদিন সকালে তিনি 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে গেলে তার কত সময় বাঁচবে? তো এখানে আমাদেরকে একটা রাস্তা দেওয়া আছে, সেখানে বলেছে প্রতিদিন 12 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে সেখান থেকে আমরা একটা সময় পাবো, সেই সময়টা বার করব। এবং বলেছে একদিন সকালে সে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে যায়, সেখানে একটা আমরা সময় পাবো দূরত্ব বাই গতিবেগ করে। তাহলে এই দুটো সময়ের মধ্যে আমরা যদি ডিফারেন্সটা বার করতে পারি তাহলে সার কত সময় বাঁচবে সেটা আমরা বার করব। তো প্রথম ক্ষেত্রে সময় কত লাগবে? প্রথম ক্ষেত্রে সময় t1 যদি ধরি তাহলে সময় বার করার জন্য আমরা কি করব? টোটাল দূরত্ব ডিভাইডেড বাই তার গতিবেগ অর্থাৎ 8 ডিভাইডেড বাই 12, এটা হচ্ছে এত ঘন্টা হবে। তাহলে ঘন্টাকে যদি আমরা মিনিট করতে চাই, যেহেতু ডিফারেন্সটা মিনিটে আছে, তাহলে ঘন্টাকে মিনিট করতে গেলে আমরা এটাকে 60 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে 12 দিয়ে 60কে কাটলে হয় 5। তাহলে এটা t1 ইজ ইকুয়াল টু আমরা পাই যাবো 5 × 40 মিনিট। অর্থাৎ এটা হলো প্রথম ক্ষেত্রে সময়, যখন সে আস্তে আস্তে দৌড়ে যেত। তাহলে এখানে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সময়টা যদি t2 বার করার চেষ্টা করি তাহলে t2টা আমরা পেয়ে যাবো কত? দূরত্ব ডিভাইডেড বাই তার গতিবেগ, আর দূরত্বটা আমাদের একই আছে অর্থাৎ 8 কিলোমিটার ছিল, আর এখানে গতিবেগটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটাও আমরা আওয়ারে পেলাম। এই আওয়ারটাকে মিনিট করার জন্য আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে যদি আমরা 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20 দিয়ে 60কে কাটলে আমরা পাই 3, অর্থাৎ 3 আর 8 হয় 24 মিনিট। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে তার সময় সেটা আমরা পেয়ে যাবো 24 মিনিট। এবার বলেছে তার কত সময় বাঁচবে? সময় বাঁচা মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগবে। তাহলে এখানে আমাদের সময় কত বাঁচবে সেটা হচ্ছে t1 মাইনাস t2। তাহলে এটা 40 মাইনাস 24 মিনিট। তাহলে এটা উত্তর কত হয়ে যাবে? এটা উত্তর হয়ে যাবে আমাদের 16 মিনিট। এই 16 মিনিটটা তার দ্বিতীয় ক্ষেত্রে সময়টা কম লাগবে। তাহলে এখানে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এ বি সি এবং ডি চারজন মহিলা 1:4:7:8 অনুপাতে টাকা বিনিয়োগ করেন এবং তাদের ছোট ব্যবসাতে একটা ব্যবসা শুরু করে। এবার বলেছে তাদের লাভের যে পরিমাণ হবে সেটা তাদের বিনিয়োগের অর্থাৎ ইনভেস্টমেন্টের সাথে সমান হবে। তারপর বলেছে যদি 1 বছর পর সি এর লাভের অনুপাত 35,000 টাকা হয় তবে বি এর লাভের অনুপাত কত হবে? তো এটা তো একদম সহজ অঙ্ক, যেখানে আমাদের বলেছে লাভটা হচ্ছে তাদের অনুপাতের সাথে সমান অনুপাতে ভাগ হবে। তারপর বলেছে সি এর যে ভাগ সেটা হচ্ছে 35,000 টাকা। আর এখানে আমাদের অনুপাতে সি এর ভাগটা কত ছিল? 7 ইউনিট। তাহলে 7 ইউনিটের ভ্যালু এখানে আমাদেরকে সরাসরি দেওয়া আছে 35,000 টাকা। 35,000 টাকা যদি 7 ইউনিট ভ্যালু হয় তাহলে এখান থেকে আমরা 1 ইউনিটের ভ্যালু কত করতে পারি? 7 দিয়ে 35 কাটলে এটা হয় 5 7 35 আর 3টে শূন্য, তার মানে 1 ইউনিটের ভ্যালু আমরা পেয়ে যাবো 5,000। এবার বলেছে আমাদেরকে বি এর লাভের পরিমাণ কত হবে? তাহলে অনুপাতে বি এর লাভের পরিমাণ কত ছিল? 4 ইউনিট ছিল। তাহলে বি এর অনুপাত লাভের অনুপাত অর্থাৎ 4 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 4 মাল্টিপ্লাইড বাই 5,000। তাহলে এটার ভ্যালু হয়ে যাবে আমাদের 20,000 টাকা হয়ে যাবে বি এর লাভের অনুপাত, যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। রমেশ সুরেশের থেকে 16 বছরের বড়। 20 বছর পরে রমেশের বয়স সুরেশের বয়সের 4 গুণ হবে। তাহলে রমেশের বর্তমান বয়স কত হবে? তো এখানে আমরা রমেশকে যদি আর এবং সুরেশকে যদি এস দ্বারা ধরি তাহলে এখানে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে রমেশ হচ্ছে সুরেশের থেকে 16 বছরের বড়। তাহলে আর ইজ ইকুয়াল টু এস প্লাস 16, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে। তারপর বলেছে 20 বছর পরে রমেশের বয়স, 20 বছর পরে রমেশের বয়স মানে হচ্ছে আর প্লাস 20 ইজ ইকুয়াল টু সুরেশের বয়সের 4 গুণ হবে। তাহলে 4 ইন্টু এস হবে। তাহলে এখান থেকে আমরা যদি আরটা ক্যালকুলেশন করি তাহলে 4s মাইনাস 20। এবার দুই ক্ষেত্রে দেখো আমাদের আরটা যদি সমান করে দিই তাহলে এখানে আমরা লিখতে পারি 4s মাইনাস 20 ইজ ইকুয়াল টু এস প্লাস
16 এইটা লিখতে পারি। তাহলে এসটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 3s ইজিক্যালটা আমরা কত লিখতে পারি, 20 আর 16 একদিকে আসলে অ্যাড হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 36। তাহলে এস ইজিক্যালটা আমরা পেয়ে যাবো কত, 12 বছর। অর্থাৎ সুরেশের যে বর্তমান বয়স সেটা আমরা পেলাম 12 বছর। এবার আমাদের বলেছে রমেশের বর্তমান বয়স কত। তো প্রথম যে শর্তটা পেয়েছিলাম সেটা থেকে আমরা রমেশের বর্তমান বয়স বার করে ফেলবো। তাহলে আর ইজিক্যাল টু এস প্লাস 16। এস মানে হচ্ছে সুরেশের বর্তমান বয়স, যেটা আমরা পেয়েছি 12 বছর। তাহলে 12 প্লাস 16, তার মানে এখানে রমেশের বর্তমান বয়স হয়ে যাবে 28 বছর, যেটা আমাদের অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এই অঙ্কটা দেখো দিয়েছে সিম্পলিফিকেশন থেকে, যেখানে বলেছে 1/68 প্লাস 69 মাল্টিপ্লাইড বাই 67 ডিভাইডেড বাই 68 মাইনাস 69 এর ভ্যালু কত হবে। তো এখানে আমরা উভয় দিকে যদি 68টা লসাগু করি এবং লসাগু করার পরে যদি 68কে কমন নিই, তাহলে 68 কমন নিলে প্রথমে কী পড়ে থাকে, প্রথমে থাকে 1 প্লাস 69 মাল্টিপ্লাইড বাই 67 মাইনাস 69-এর সাথে 68 অ্যাড হয়ে যাবে, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 69 মাল্টিপ্লাইড বাই 68। এতদূর বোঝা গেছে। এবার এখানে 68টা বাইরে ছিল। এবার এখানে দেখো 69 আর 69 এদিকে কমন আসে, তাহলে 1 প্লাস, এখান থেকে যদি আমরা 69 যদি আবার কমন নিই, তাহলে 69 কমন নিলে 67 মাইনাস 68টা থাকে। এবার এখানে দেখো 67 থেকে 68 যদি আমরা মাইনাস করি তাহলে -1 হয়, তাহলে 1 ডিভাইডেড বাই 68 ইন্টু 1 প্লাস 68 আর 67 থেকে যদি আমরা মাইনাস করি তাহলে 68টা বড়ো, তাহলে এখানে -1 হবে। আর সেই -1টা যদি 69-এর সাথে মাইনাস করি, মাল্টিপ্লাই করি, তাহলে এখানে পাবো -69 লিখতে পারি। তাহলে 1 মাইনাস 69 এইটা আমরা লিখতে পারি। এবার এইটা যদি আমরা উপরটা যদি মাইনাস করি, তাহলে 69 থেকে যদি আমরা 1 মাইনাস করি, তাহলে উপরে পাই -68 এবং নিচে পাই আমরা 68। তাহলে এইটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের -1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 30টি মার্বেলের সাথে একটি পাত্রের ওজন হয় 120 গ্রাম, ওই পাত্রে 15টি মার্বেলের সাথে ওজন হয় 95 গ্রাম, তাহলে পাত্রের ওজন কত হবে। তো আমরা একটি মার্বেলের ওজন যদি এম এবং পাত্রটির ওজন যদি পি ধরি, তাহলে শর্তগুলো কী দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে সমীকরণ আকারে লেখার চেষ্টা করব। তো এখানে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে 30টি মার্বেল, তাহলে 30 ইন্টু এম প্লাস তার সাথে পাত্রের ওজন অর্থাৎ 30 এম প্লাস পি ইকুয়ালটা আমাদেরকে এটা দেওয়া আছে 120 গ্রাম। তারপরে শর্ত দেওয়া আছে ওই পাত্রেই 15টি মার্বেল, 15টি মার্বেল মানে আমাদেরকে দেওয়া আছে 15টি মার্বেল মানে আমরা লিখতে পারি 15 মাল্টিপ্লাইড বাই এম প্লাস পি, অর্থাৎ পাত্রের ওজনের সাথে আমাদেরকে দেওয়া আছে 95 গ্রাম। এবার এখানে আমাদেরকে দেখো পাত্রের ওজন কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে আমরা যদি দ্বিতীয় সমীকরণকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি উভয় দিকে, তাহলে এখান থেকে আমরা পাই 30 এম প্লাস 2p ইকুয়াল টু 95কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাই 190। এবার দেখো দুদিকেই আমাদের 30m আর 30m সমান হয়েছে এবং সেকেন্ড ইকুয়েশনে আমাদের 2p আর প্রথম ইকুয়েশনে আমাদের p আসে, তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে প্রথম ইকুয়েশন যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস করলে 30m কেটে যাবে আর 2p মাইনাস p হবে, যেখানে ডান দিকে হবে 190 মাইনাস 120। এই সমীকরণটা আমরা পাবো মাইনাস করলে, তাহলে এদিকে বাদিকে পাবো p ইকুয়াল টু ডান দিকে পাবো আমরা কত 70। তাহলে এখানে আমরা পাত্রের ওজনটা বার করতে বলেছিল, যেখানে পাত্রের ওজন পেয়ে যাবো আমরা 70 গ্রাম, যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। একদল শিক্ষকের গড় বয়স হচ্ছে 35 এবং একদল অধ্যক্ষের গড় বয়স হচ্ছে 50। যদি সকল শিক্ষক এবং অধ্যক্ষের গড় বয়স 40 হয় তাহলে শিক্ষক এবং অধ্যক্ষের সংখ্যার অনুপাত কত হবে। তো এটা আমরা সিম্পল মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে করব, যেখানে হচ্ছে আমাদের শিক্ষক বা টিচারদের গড় বয়স দেওয়া আছে 35 বছর এবং প্রিন্সিপাল বা অধ্যক্ষের গড় বয়স দেওয়া আছে 50 বছর এবং তাদের যে ওভারঅল গড় বয়স শিক্ষক এবং প্রিন্সিপাল মিলে সেইটা আমাদেরকে দেওয়া আছে 40 বছর। তো এইটা আমরা মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি অনুযায়ী কি জানি যে 40টা হচ্ছে একদিকের থেকে ছোট হবে এবং একদিকের থেকে বড় হবে, তাহলে যেই দিকের থেকে ছোট তাহলে সেইটা যদি মাইনাস করি অর্থাৎ 50 থেকে 40 যদি মাইনাস করি তাহলে এখানে পাই আমরা 10 এবং 40 থেকে যদি 35 মাইনাস করি তাহলে এখানে আমরা পাই 5। এইটা পেলাম আমরা টিচার অর্থাৎ শিক্ষক এবং প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষের যে সংখ্যা তাদের অনুপাত হচ্ছে 10:5। তাহলে এই 10:5কে যদি আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 2:1 হয়ে যাবে তাদের সংখ্যার রেশিও। তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3টি ক্লাস 8-এ একটি গণিতের পরীক্ষা হয়েছিল, বলেছে একটি 25 জন ক্লাসের গড় মান ছিল 80%, একটি 22 জনের ক্লাসের গড় মান ছিল 75% এবং 13 জনের একটি ক্লাসের গড় মান ছিল 61%। তাহলে 3টি ক্লাসের সব ছাত্রের গড় নম্বর কত ছিল। তো এইটা অ্যাভারেজের চ্যাপ্টার থেকে দিয়েছে, যেখানে আমাদেরকে 3টি ক্লাসের আলাদা আলাদা করে অ্যাভারেজ নাম্বারগুলো দেওয়া আছে পার্সেন্টেজ হিসেবে, সেইটার আমাদের 3টি ক্লাস মিলে ওভারঅল পার্সেন্টেজ বার করতে বলেছে। তো এখানে আমাদের টোটাল যে পার্সেন্টেজটা যে নাম্বার সেটা টোটাল কত হবে। 25 জনের ক্লাসে 80% করে গড় ছিল, তাহলে 25 জন মাল্টিপ্লাইড বাই 80% প্লাস দ্বিতীয় ক্লাসে টোটাল ছিল 22 জন, 22 জনের গড় ছিল 75%,
প্লাস থার্ড ক্লাসে ছিল আমাদের টোটাল স্টুডেন্ট ছিল 13 জন, তাদের গড় ছিল 61%। তাহলে এইটা গেলো আমাদের টোটাল নাম্বার অফ মার্কস বা পার্সেন্টেজ ডিভাইডেড বাই টোটাল স্টুডেন্ট। তাহলে টোটাল স্টুডেন্ট কত ছিল? তো প্রথম ক্লাসে ছিল 25 জন, তারপরে ছিল 22 জন এবং তারপরে ছিল 13 জন। তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে এখানে পাই 60, অর্থাৎ টোটাল 60 জন স্টুডেন্ট। তাহলে এইটা যদি আমরা এবার ডিভাইড করি তাহলে কত পাবে দেখো, হচ্ছে 1/60 আমরা নিচে কমন রাখলাম, আর এখানে পার্সেন্টেজ দিয়ে আমরা পার্সেন্টেজ সবগুলোকে কমন আছে, তাহলে পার্সেন্টেজটা আমরা বাইরে নিয়ে নেব। আর 25কে যদি 8 দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা পাই 2000, প্লাস 22কে 75 দিয়ে ডিভাইড করে মাল্টিপ্লাই করলে এটা আমরা পাই 1650, আর এখানে 13 দিয়ে 6কে ভাগ করলে 13 দিয়ে 61কে গুণ করলে এটা হয় 793, আর এইটা হচ্ছে এত পার্সেন্টেজ আমরা অ্যান্সারটা পাবো। তার জন্য পার্সেন্টেজটাকে যদি বাইরে লিখি তাহলে এরমভাবে আসবে। তাহলে এইটা যদি আমরা অ্যাড করি তাহলে অ্যাড করলে আমাদের আসে 4443 ডিভাইডেড বাই 60, এত পার্সেন্ট হচ্ছে আমাদের ওভারঅল যে পার্সেন্টেজ সেটা হবে। এবার যদি এটাকে আমরা ভাগ করার চেষ্টা করি তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 7 42 হয়, অর্থাৎ প্রথম ডিজিট 7 হবে। তাহলে সি এবং ডি অপশান দুটো কেটে যাবে। তারপরে দেখো উপরে আছে লাস্টের ডিজিট আছে 3 এবং নিচে 60-এর ডিজিট আছে 0। তাহলে এটা বোঝা যাচ্ছে যে পুরোপুরি পূর্ণ সংখ্যার ভাগ যাবে না, দশমিক সংখ্যা আসবে। তাহলে এ এবং বি এর মধ্যে আমরা টিক মারবো, অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক। কোয়েশ্চেন 47-এ বলেছে এক্সের মান নির্ণয় করতে হবে যখন আমাদেরকে এই রাশিটা দেওয়া আছে 2 + 4/1 + 2/x, এই রাশিটার মান লেখা হয় 5, অর্থাৎ এই রাশিটাকে আমরা যদি 5-এর সাথে ইকুয়াল টু করে লিখি তাহলে এখানে আমরা এক্সের মান কত পাবো সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে আমরা নিচের পার্ট অর্থাৎ প্রথমে যদি ধাপে ধাপে সলভ করার চেষ্টা করি তাহলে 1 + 2/x যদি আমরা প্রথমে সলভ করি তাহলে এটা লসাগু করলে লসাগু হয় x, আর উপর হবে x + 2। তারপরের স্টেপ কী হবে? তারপরের স্টেপ হবে 2 + 4/x + 2 ডিভাইডেড বাই x হবে। তাহলে এটা যদি আমরা করি তাহলে 2 + 4 আর এক্সটা উপরে চলে যাবে, তাহলে 4x ডিভাইডেড বাই x + 2 পাবো। তাহলে এইটা যদি ফার্দার আমরা লসাগু করি তাহলে লসাগু করলে x + 2 হবে লসাগু, আর উপরে হবে 2 × x + 2 + 4x। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে? উপরে হবে 2 দিয়ে যদি আমরা x + 2কে গুণ করি তাহলে এটা পাবো 2x প্লাস হচ্ছে 2 দিয়ে 4 প্লাস 4x ডিভাইডেড বাই x + 2। আমরা শেষ পর্যন্ত সলিউশন করে এটা সরল রূপ পেলাম। এবার এটা ইকুয়াল টু আমাদেরকে বলেছে কত? এটা সমান বলেছে 5। তাহলে এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করে যদি x এর ভ্যালুটা বার করতে পারি তাহলে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। উপরে দেখো 2x আর 4x যদি আমরা অ্যাড করি তাহলে এখানে কত পাই? টোটাল 6x + 4 ইকুয়াল টু এইটা কোনাকুনি 5-এর সাথে মাল্টিপ্লাই করলে আমরা পাই 5x প্লাস হচ্ছে 10। তাহলে 5xটা যদি 6-এর সাথে মাইনাস করি তাহলে এদিকে পাই x আর ওদিকে পাই 10 - 4, তার মানে হচ্ছে 6। তাহলে এখানে আমরা x = পেলাম হচ্ছে 6, যেটা আমাদের অপশন নাম্বার কোনটাতে দেওয়া আছে? অপশন নাম্বার সি এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 2 জন প্রাপ্তবয়স্ক এবং 3 জন শিশুর একটি প্রদর্শনীতে দেখার জন্য 2800 টাকা খরচ হয়। যদি একটি শিশুর টিকিটের মূল্য একটি প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্যের অর্ধেক হয় তাহলে একজন প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য কত হবে সেটা আমাদের বলেছে নির্ণয় করতে। তো এখানে আমাদের প্রথম কন্ডিশন বলেছে যদি একটি শিশুর টিকিটের মূল্য, শিশুটাকে যদি আমরা কে অর্থাৎ কিড দিয়ে রিপ্রেজেন্ট করি এবং প্রাপ্তবয়স্ক লোকটাকে যদি আমরা ম্যান বা এম দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে বলেছে একটি শিশুর যে টিকিটের মূল্য অর্থাৎ কে = আমাদেরকে দেওয়া আছে m/2, অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের হাফ তার হচ্ছে দাম। তাহলে প্রথম শর্ত এখানে আমাদেরকে বলেছিল যে 2 জন প্রাপ্তবয়স্ক, তাহলে এখানে 2m প্লাস 3 জন শিশু, তাহলে 3k = আমাদেরকে টোটাল খরচটা দেওয়া ছিল 2800 টাকা, এটা আমাদেরকে দেওয়া ছিল। এবার এখানে যদি আমরা কে এর ভ্যালুটা যদি বসাই, কে = যদি m/2 বসাই তাহলে 2m প্লাস 3 × কে মানে হচ্ছে m/2 = হচ্ছে 2800। তাহলে 2 যদি লসাগু করি তাহলে 2 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে এইদিকে হবে 4m প্লাস 3m = 28 2 হচ্ছে 5600 হবে। তাহলে এখানে আমরা পাবো 7m = 5600। তাহলে এখান থেকে আমরা m = কত পাবো? m = পাবো 5600 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 7 8 হয় 56, তাহলে 800 টাকা, অর্থাৎ m মানে হচ্ছে আমরা প্রাপ্তবয়স্ক লোকের টিকিটের মূল্য ধরেছিলাম। তাহলে এখানে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর, 800 টাকা। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 8 এবং গুণফল হচ্ছে 16, তবে তাদের পূরক সংখ্যার যোগফলের মান কত? এখানে পূরক সংখ্যার যোগফল বলতে বলেছে আমাদের রেসিপ্রোকালস মানে হচ্ছে একটি সংখ্যা যদি a হয় তাহলে তার রেসিপ্রোকাল হবে 1/a। এই করে আমাদের কনসেপ্টটা কাজে লাগাবো। তো এখানে আমাদের সংখ্যাগুলি কী কী দেওয়া আছে দেখো, আমরা যদি দুটি সংখ্যা একটা যদি a ধরি এবং অপর সংখ্যা যদি b ধরি তাহলে আমাদেরকে দেওয়া আছে তাদের যোগফল অর্থাৎ a + b দেওয়া আছে আমাদেরকে 8 এবং তাদের গুণফল অর্থাৎ ab = দেওয়া আছে আমাদেরকে
16। এবার আমাদেরকে বার করতে কী বলেছে, বার করতে বলেছে তাদের পূরক বা অনন্যকের যোগফল কত হবে। তাহলে এখানে আমাদেরকে 1/a প্লাস 1/b এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তো এখানে দেখো আমরা a প্লাস b কে যদি আমরা a/b দ্বারা ডিভাইড করি, তাহলে এটাকে যদি a/b দ্বারা ab দ্বারা ডিভাইড করি, তাহলে এখানে 8/16 হবে। তাহলে এইটাকে যদি ডিভাইড করি a/ab প্লাস b/ab ইজিক্যাল টু 8/16 করলে এটা আমরা পাই 1/2। তাহলে এখান থেকে প্রথমে a কাটবে, তাহলে এখানে পাবো আমরা 1/b, আর এখানে b কাটবে, তাহলে এখানে পাবো আমরা 1/a। এটাই তো আমরা থেকে বার করতে বলেছিল। তাহলে এটা ইজিক্যালটা আমরা কত পেয়ে যাবো, এটা পাবো আমরা হাফ। তাহলে এখানে হাফ হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 50 বলেছে, দেখো এখানে একটা সিম্পলিফিকেশন আছে, সেই সিম্পলিফিকেশনটার ভ্যালু কত হবে সেটা বার করতে বলেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যদি করার চেষ্টা করি, তাহলে আমাদের ভগ্নাংশগুলোকে যদি আগে ভাঙি, তাহলে এখানে দেখো 16 কে 16 আর 16 আর 9 হচ্ছে 25। তাহলে 4 মাল্টিপ্লাইড বাই আন্ডার রুট হবে 25 ডিভাইডেড বাই 16 প্লাস এইটা হবে 12 দিয়ে 24 আর আগে হচ্ছে 25/2। তাহলে এইটা যদি করি, তাহলে 4 মাল্টিপ্লাইড বাই 25 বর্গমূল করলে হয় 5 আর 16 বর্গমূল করলে হয় 4 প্লাস 25 ডিভাইডেড বাই 2। তাহলে 4 বাইরে থাকলো, আর নিচে যদি এটা লসাগু করি, তাহলে এখানে 4 লসাগু হয়। তাহলে উপরে থাকে 5 আর উপরে 5 থাকার এইটা হবে আমাদের 25 হবে 50। তাহলে 4 আর 4 যদি কাটি, তাহলে আমাদের উত্তর কত হবে, 50 আর 5 হবে এখানে 55 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর।